হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু দ্য ক্লাস। দীর্ঘ অনেকদিন পর আমরা আবার আপনাদের সাথে ক্লাসে দেখা করার সুযোগ পেলাম। আপনাদের কোয়ার্টার 2 লাস্টে শেষ হয়েছিল আমার সাথে নিউটন মেকানিক্সের শেষ ক্লাস দিয়ে। তারপর আমার সাথে দীর্ঘ বিরতি এবং দীর্ঘ বিরতির পর এই তো আপনাদের ভালোবাসার টানে আজকে আবার আপনাদের মাঝে ফিরে আসলাম। তো আমার সাথে অনেকে অলরেডি জয়েন করে ফেলছেন, সালাম জানাইছেন। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি। আশা করি আপনারাও অনেক, অনেক ভালো আছেন। আমার সাথে ইতিমধ্যে কমেন্টে কানেক্ট হয়েছে ফাইজা, সেজুতি, সাইমা, জাহিদুল, কামরুন নাহার, মিসেস মরিয়ম, ইব্রাহিম, ডিএমসি ড্রিমার, আফসানা, সাদিয়া, রূপক, মিমি, তারপর জোহা, মনি, নিশ নিষ্কৃতি, কুষ্টিয়ার রোনালদো, নূর উদ্দিন, তানজিলা, অনামিকা, আলহাব মিয়া, আশরাফুল ইসলাম, দয়া রানী, মাসুম বিল্লাহ, ডিএমসিয়ান ফারি কিছু একটা আচ্ছা ডিএমসিয়ান ফারি ফারিহা আচ্ছা। তারপর সাকিবুর, নাইম, ফারিয়া ইসলাম, আফসানা, তন্ময়, হাবিবা, মেহজাবিন, মাহরিয়া, রিমা, সানজিদা, রুমানা, আসফিয়া, সাদিয়া আক্তার আরো অনেকে। সবার নাম চেষ্টা করলেও হয়তো একদিনে সম্ভব না। আশা করি সামনের ক্লাসগুলোতে আপনাদের সাথে আরো কমিউনিকেশন হবে। এবং আমি যখন নামগুলো পড়তেছিলাম আমার কাছে খুব ভাল লাগতেছিল। মনে হচ্ছিল এই তো সেদিন ওদের নাম পড়লাম, আজকে আবার পড়তেছি। তো অনেক আগের স্মৃতি মনে পড়ে গেল। তো আমাদের আহ আজকে যে জার্নি, নতুন একটা জার্নি আমরা শুরু করতে যাচ্ছি। কোয়ার্টার 3 আপনাদের অলরেডি শুরু হয়ে গেছে। এবং কোয়ার্টার 3 তে আপনারা একটা চ্যাপ্টার স্থির তড়িৎ সেকেন্ড পেপারে সেটা নিয়ে আপনাদের প্রিয় জিমি ভাইয়ের সাথে ফিজিক্সের ক্লাস অলরেডি শুরু করে দিয়েছেন মোস্ট প্রবাবলি লাস্ট উইক থেকে। আজকে আমরা প্যারালালি আরেকটা চ্যাপ্টার শুরু করব, সেটা হচ্ছে ফিজিক্স প্রথম পত্রের পঞ্চম অধ্যায়, যেটাকে আমরা কাজ ক্ষমতা শক্তি বলি। তো কাজ ক্ষমতা শক্তি এইটা আমাদের ফিজিক্স ফার্স্ট পেপারের পঞ্চম অধ্যায়। এবং আমরা ফিজিক্সের বড় বড় জিনিসগুলোর মধ্যে সব থেকে মানে ভারী টপিক যেটা সেটা হচ্ছে মেকানিক্স। মেকানিক্স আসলে অনেকগুলো টপিকের সমষ্টি বা অনেকগুলো চ্যাপ্টারের সমষ্টি। এই যে আপনারা ভেক্টর পড়েন, গতিবিদ্যা পড়েন, নিউটনিয়ান বলবিদ্যা পড়েন, বা আজকে থেকে আপনারা কাজ ক্ষমতা শক্তি শুরু করবেন। এমনকি পরে যে আমি ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আরেকটা চ্যাপ্টার পড়াবো, মহাকর্ষ অভিকর্ষ। এই সবগুলো চ্যাপ্টারই আসলে একটা জিনিসের অন্তর্গত, সেটা হচ্ছে মেকানিক্স বা বলবিদ্যা। এমনকি আপনারা যখন একেবারে ইন্টারের পড়াশোনার শেষ পর্যায়ে চলে যাবেন, ম্যাথ সেকেন্ড পেপার যখন আপনারা একদম এন্ডের দিকে যাবেন, তখনও কিন্তু আপনারা এই বলবিদ্যা পড়বেন। তো এই বলবিদ্যা নিয়ে আমাদের কাজ। এবং আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে চ্যাপ্টার 2, 3, 4 আমরা যা যা কিছু শিখে আসছি এগুলোর সাথে বলবিদ্যা নলেজ আরেকটু বাড়ানোর জন্য নতুন একটা জিনিস শিখবো, যে কাজ, এই জিনিসটাকে নিয়ে ফিজিক্স কিভাবে ডিল করে। এবং আমি জানি যখন আমি এই টপিকটা নিয়ে কথা বলা শুরু করছি, আপনারা অনেকেই মনে, মনে চিন্তা করতেছেন, "ভাইয়া এই টপিকটা তো ক্লাস 9-10 এও ছিল। তো শুভ ভাইয়া যখন পড়াবে, শুভ ভাইয়া তো চিন্তা করবে যে আমরা তো ক্লাস 9-10 এ কাজ ক্ষমতা শক্তি মনে হয় পড়ে আসছি অলরেডি। তো এরপর থেকে মনে হয় ভাইয়া শুরু করবে।" কিন্তু শুভ ভাইয়া তো জানে না যে আমার তো ক্লাস 9-10 এ কাজ ক্ষমতা শক্তি চ্যাপ্টার আমি তো ঠিকমতো পড়ি নাই। আমি তো ওগুলা সব ভুলে গেছি বা ওগুলা আমি ঠিকমতো বুঝতাম না। এখন শুভ ভাইয়া যদি ওইগুলার পর থেকে শুরু করে তাহলে তো আমি মনে হয় ভাইয়ার ক্লাস কিছু বুঝবো না। আমার তো ইন্টারের ফিজিক্সে কাজ ক্ষমতা শক্তি ভালো মতো হবে না। তো আপনাদের যাদের এই ধারণা, এই ধারণাকে ভুল প্রমাণ করে দেওয়ার জন্য আমি আজকে চেষ্টা করব। আমি এভাবেই ক্লাস নিব যে আপনারা কাজ ক্ষমতা শক্তি জীবনে কোনদিনই পড়েন নাই। ক্লাস 9-10 এ যে আপনারা পড়ছিলেন সেটাও ভাইয়া মাথা থেকে ডিলিট করে দিলাম। কন্ট্রোল ডি মেরে দিলাম। আমি আজকে থেকে একদম শুরু থেকে কাজ ক্ষমতা শক্তি শুরু করব। যে বা যারা কাজ ক্ষমতা শক্তি নিয়ে ভয়ে আছেন, কলেজে পরীক্ষা চলে গেছে বা সামনে কলেজে পরীক্ষা আছে, টিউটোরিয়াল হইছে কিছুই পারি নাই, তাদের সকলের জন্য সুখবর। আমরা আজকে একদম 0 থেকে কাজ ক্ষমতা শক্তি শুরু করব। এবং ভেক্টর যেরকম শেষ করছিলাম, নিউটন মেকানিক্স যেরকম শেষ করছিলাম, আমি ওয়াদা করতেছি কাজ ক্ষমতা শক্তিও আপনাদেরকে সেভাবেই বা তার থেকে ভালোভাবে যেন শেষ করতে পারি, সেভাবে ইনশাআল্লাহ পড়ানোর চেষ্টা করব। জাস্ট এইটুকু সাপোর্ট আপনাদের থেকে দরকার, যে আপনারা ভাইয়ার সাথে লেগে থাকবেন। আমি নাবিক, আমি এই জাহাজকে নিয়ে চালানোর দায়িত্ব আমার। কিন্তু আপনাদেরও দায়িত্ব আছে। আপনাদের দায়িত্ব হচ্ছে আমার সাথে, সাথে আমাকে হেল্প করা, যেন আপনারা একটা নির্ধারিত গন্তব্যে ইনশাআল্লাহ পৌঁছাইতে পারেন। ওকে? ঠিক আছে, আমার সাথে অনেকে নিউ কানেক্ট হইছেন। আমরা আস্তে, আস্তে ক্লাস চলতে, চলতে সবাই পরিচিত হয়ে যাব। আর কথা না বলি আমরা শুরু করে দিই, তাই না? তো আমাদের এই চ্যাপ্টারটা, আর যারা আমার সাথে আজকে একদম ১ম ক্লাস,
কোয়ার্টার 3 তে কেউ হয়তো নতুন আ জয়েন হয়ে থাকতে পারেন। তাদের জন্য এটা হচ্ছে আমি শরীফুল ইসলাম শুভ। পড়াশোনা বুয়েট থেকে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যেটাকে সংক্ষেপে ট্রিপলি বলা হয়ে থাকে। এইচএসসি 2014 ব্যাচ। আপনারা যেরকম 26 ব্যাচ, ভাইয়া ছিলাম 14 ব্যাচ। আর এই তো কিছু স্ট্যাটিস্টিক্স দেওয়া আছে। এই চ্যাপ্টারের জন্য কি ভেক্টর লাগবে? ভেক্টর কিছুটা লাগবে। তবে আপনি যদি অত ডিটেইলস না পারেন সমস্যা নাই। ভাইয়া ক্লাসের সময় বলে দিব। এই ক্লাস করার জন্য চ্যাপ্টার 5 পড়ার জন্য ভেক্টর লাগবে, নিউটন মেকানিক্স লাগবে, গতিবিদ্যা লাগবে, সবই লাগবে। কিন্তু আপনি এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। ভাই আমি তো ভেক্টর ভালোমতো মনে নাই। নিউটন মেকানিক্স ভালোমতো মনে নাই। ভয় নাই। যেইটুকু লাগবে সেইটুকু ক্লাসে যখন পড়াবো, ভাইয়া করেসপন্ডিং রিভিউ করে তারপরই পড়াবো যেন আপনার কাছে ভয় না লাগে। ঠিক আছে? আচ্ছা। তাহলে আমরা চলেন একটু শুরু করি। ১ম এ আমরা একটু দেখব যে আজকের দিনে আমরা কি নিয়ে ডিল করব। ধ্রুব বল দ্বারা কৃত কাজ, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ, বিভব শক্তি, গাণিতিক সমস্যা। ঠিক আছে? নামাজের বিরতি ইনশাআল্লাহ আমরা ৫টা ৩২-৩৩ এর দিকে হচ্ছে ঢাকায়। গতকালকে মোস্ট প্রবাবলি ৫টা ৩২ এ নামাজের ওয়াক্ত শুরু হয়েছিল। আ মসজিদে নামাজ শুরু হয় ৫টা ৪০ অ্যারাউন্ড। সো আমরা চেষ্টা করব ৫টা ৩৫ থেকে ৪০ এর দিকে নামাজের বিরতিতে যাওয়ার। আম আচ্ছা। উম আ Q1 কেনা যাবে। HTC 26 Q1 কি পারচেজ করা যাবে কিনা? অবশ্যই যাবে। আপনি 16780 তে ফোন দিলে আপনাকে করেসপন্ডিং হেল্প করবে। আ প্লিজ ৪০ এ দিয়েন। ইনশাআল্লাহ আমরা ৪০ এর দিকেই দিব। স্যার ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আ কোন অধ্যায় এই প্র্যাকটিস করি নাই, কি করব? যখন আপনি প্র্যাকটিস করেন নাই তার মানে আপনি হয়তো অধ্যায়ের থিওরি বা ম্যাথ গুলো হালকা পাতলা পড়ছেন, প্র্যাকটিস করার সুযোগ পান নাই। এখন থেকে সিরিয়াস হন। বন্ধের দিনগুলোকে কাজে লাগান। শুক্রবারগুলোকে কাজে লাগান। ইনশাআল্লাহ আপনি ভালো করবেন। আম ওকে, তাহলে আমরা শুরু করি চলেন। তো যারা আমার ক্লাসের সাথে পরিচিত তারা অলরেডি জানেন ভাইয়ার ক্লাস মানেই হচ্ছে এরকম একটা ব্ল্যাংক স্লাইড থাকবে এবং এখানে আস্তে, আস্তে আমরা পড়া শুরু করব। তো আমাদের ১ম জিনিস কাজ কি? আমরা ১ম এ যেটা চিন্তা করব যে ভাইয়া কাজ জিনিসটা কি? হুম? তো এইটা শুরু করার সাথে সময় আপনাদেরকে হচ্ছে কিছু জিনিস সাথে নিয়ে বসতে হবে। ১ নাম্বার জিনিস হচ্ছে আপনার সামনে একটা খাতা থাকবে। যেই খাতার মধ্যে আপনি কলম দিয়ে বা পেন্সিল দিয়ে কিছু জিনিস নোট করবেন। ২ নাম্বার জিনিস সেটা হচ্ছে একটা না একাধিক কলম থাকা লাগবে। এটলিস্ট ২ টা ভিন্ন কালারের কালো সাথে নীল বা লাল কিছু একটা কালার থাকা লাগবে। ৩ নাম্বার জিনিস আপনার সাথে একটা ক্যালকুলেটর থাকা লাগবে এবং ৪ নাম্বার জিনিস আপনাকে ওই যে নামাজের সময় আমরা কি করি? হাত ২ টা উঠায় দিই। এটা কেন করতো আরবরা? বলছিলাম সম্ভবত আগেই। যে আরবরা যখন এরকম হইতো আমরা বলি স্ট্যাচু মানে সবকিছু থেকে চিন্তা বাদ দিয়ে ফিক্স হয়ে যাওয়া। আরবরা এরকম করত। ২ হাত যখন কানের কাছে উঠাইতো তার অর্থ হচ্ছে সবকিছু চিন্তা থেকে বিরত হয়ে একটা দিকে ফোকাস করা। ঠিক একই রকমভাবে আপনাকেও যেটা করতে হবে, সব ধরনের চিন্তা থেকে বাদ দিয়ে শুধুমাত্র ফিজিক্সের জগতে আগামী ১.৫ ঘন্টার জন্য ডুবে যেতে হবে। এই ৩ টা ৪ টা জিনিস যদি আপনি সাথে নিয়ে শুরু করতে পারেন, ইনশাআল্লাহ আজকের ক্লাসের সবকিছু আপনি বুঝবেন। কাজ কি? সেটা নিয়ে আমরা শুরু করব। একজন লোক একটা কাহিনী ঘটানোর চেষ্টা করতেছে। একজন লোক একটা কাহিনী ঘটানোর চেষ্টা করতেছে। ওই লোকটার সামনে একটা একতলা বিল্ডিং। এটা কি ভাইয়া? এটা একতলা ভবন। একতলা বিশিষ্ট ভবন। তো একজন লোক তার সামনে অবস্থানরত একতলা ভবনকে ধাক্কা মারতেছে। তার টার্গেট কি? এই ভবনটাকে নড়ায় দেওয়া। ঠিক আছে? অনেক সময় এরকম হয় না যে আপনার ধরেন স্কুলে বা কলেজে থাকতে আপনার ফিজিক্সের পরীক্ষা হইছিল। মোটামুটি আপনি চিন্তা করছেন এবার তো পরীক্ষায় মোটামুটি যা অ্যান্সার করছি আমি হচ্ছে এ প্লাস টে প্লাস পেয়ে যাব। পরীক্ষার খাতা দিল, দেখলেন আপনি পাসই করতে পারলেন না। কেন? কারণ মার্কা মারা একজন স্যার হচ্ছে আপনার খাতা দেখছে। যা আপনি একটা কমা দেন নাই, 0
আপনি একটা ফুল স্টপ দেন নাই, 0। আপনি ক্যাপিটাল লেটারের জায়গায় স্মল লেটার দিছেন, 0। আপনার মার্কস যেটা 80 পাওয়ার কথা হয়ে গেছে 30। আপনি করছেন কি এ প্লাসের জায়গায় ফেল। তখন ইচ্ছা করে না স্যার যে বাসায় থাকে ওই বাসা আজকে বুলডোজার দিয়ে উঠাই ভেঙেই ফেলবো আমি। তো এরকম যাদের ইচ্ছা মানে তাদের একটা ঘটনা আমরা কল্পনা করতেছি। তো এই লোকটা তার সামনে থাকা একতলা ভবনকে সে ধাক্কা মারতেছে, ফোর্স দিচ্ছে। তার টার্গেট কি? তার টার্গেট হচ্ছে এটাকে নড়ায় ফেলা। কিন্তু কিন্তু সে যদি বুলডোজার দিয়ে না চালায়, সে যদি নিজের হাত দিয়ে ধাক্কা মারে, সে কি তার এই একতলা বিশিষ্ট যে বিল্ডিংটা তাকে কি সে নড়ায় ফেলতে পারবে? সে কি সরায় ফেলতে পারবে? অ্যান্সার হচ্ছে সে পারবে না। তাহলে এখানে আমাদের সরণ কত যদি জিজ্ঞেস করা হয়, এস মানে কি? সরণ। এস মানে সরণ। সেই সরণটা হবে 0। আমি একটা বিল্ডিংকে তো আর নাড়ায় ফেলতে পারবো না, তাই না? তো এখন এই যে এই ছেলেটা, এই যে স্টুডেন্টটা আপনাদেরই এক ভাই, আপনাদেরই এক বোন, সে কি করতেছে? সে তার এই যে এ প্লাস পাওয়ার জায়গায় ফেল করলো, সেটার প্রতিবাদ স্বরূপ সে তার শরীরের সমস্ত শক্তি দিয়ে সে হচ্ছে বিল্ডিংকে ধাক্কা মারতেছে। কিন্তু আপনারা হয়তো ফিল করবেন যে ভাই ও তো অনেক কাজ করছে। ও কতটুকু শক্তি ব্যয় করছে। দুপুরে যা খাইছিল, সকালে যা নাস্তা করছিল সব শক্তি এই বিল্ডিংকে ধাক্কাধাক্কি করতে ব্যয় হয়ে গেছে। তো স্যারের বাড়িতে এক ফোঁটাও নড়ে নাই। তো আপনি ওর কষ্টটা বুঝবেন। আপনি বলবেন যে ভাই ও অনেক কাজ করছে। কিন্তু সমাজ কি বলবে কাজ করছে? সমাজ কি বলবে? সমাজ বলবে ভাই ও তো বিল্ডিং এ নড়াইতে পারে নাই। ফিজিক্সও একই কথা বলে। ফিজিক্স আর সমাজ একই গতিতে চলে। ফিজিক্সও বলবে যে ভাই তুমি যতই বল দাও না কেন, তুমি কি বলের দিকে সরাইতে পারছো? অ্যান্সার হচ্ছে সরাইতে পারি নাই। তো যেহেতু সরাইতে পারি নাই, তো কোনো কাজ হয় নাই। এখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারলাম। যখন আমি কোনো একটা বস্তুকে সরানোর চেষ্টা করি, আমি কি প্রয়োগ করি? একটা বল প্রয়োগ করি। ওই একজন আমাকে হাহা দিছে। হাহা দিলে কিন্তু আপনিও পরীক্ষায় এ প্লাসের জায়গায় ওই বস্তুর সরি ওই ব্যক্তির মতো মার্কস পেয়ে যেতে পারেন। ঠিক আছে? তো আমরা যখন একটা বস্তুকে সরানোর চেষ্টা করি, আমরা তখন কি বল প্রয়োগ করি। বল প্রয়োগ করার ফলে যদি আমি যেদিকে ধাক্কা দিছি ওইদিকে একটু হইলেও যদি সরাইতে পারি, তাহলে কাজ হবে। আর যদি বল প্রয়োগ করছি কিন্তু সরাইতে পারি নাই, তাহলে কোনো কাজ হবে না। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম কি? আমরা একটা জিনিস বুঝতে পারলাম, যদি বল প্রয়োগ করে যদি বল প্রয়োগ করে বস্তুকে বস্তুকে বলের দিকে বলের দিকে সরানো যায়, তবে কাজ সম্পাদিত হয়। তাহলে আমি একটা খুব ভালো জিনিস শিখে ফেললাম যে এই যে একজন মানুষ, সেই মানুষটা বিল্ডিংকে ধাক্কা দিতেছিল কিন্তু সে সরাইতে পারে নাই। তো এখানে আলটিমেটলি কাজ কত? কাজকে আমরা ওয়ার্ক, কাজের ইংলিশ কি? ওয়ার্ক। তো কাজকে আমরা কি দ্বারা প্রকাশ করি? ওয়ার্ক, WORK, ওয়ার্ক। এটাকে আমরা W দ্বারা প্রকাশ করে থাকি। এখানে কৃত কাজটা হচ্ছে 0। অর্থাৎ যদি আমি বল প্রয়োগ করে বলের দিকে বস্তুকে একটু সরাইতে পারি তাহলে কাজ হবে। যদি বলের দিকে বস্তুকে সরাইতে না পারি তাহলে কোনো কাজ হবে না। এটার আরেকটা এক্সাম্পল আছে। এক্সাম্পলটা হচ্ছে আমার খুব প্রিয় এক্সাম্পল। যেমন ধরেন অনেক সময় এরকম হয় না? যে আপনি অনেক পড়তেছেন। আপনার বাবা-মা আপনাকে আ অনলাইনে পড়াচ্ছে, অফলাইনে পড়াচ্ছে। আপনার জন্য প্রতি নতুন বছরে স্কুলের ড্রেস কিনে দিচ্ছে, বই খাতা কিনে দিচ্ছে। অনেক জায়গায় পরীক্ষা দেওয়াচ্ছে, অনেক খরচ হচ্ছে। কলেজের বেতন দেওয়া লাগছে, ফি দেওয়া লাগতেছে, আরো অনেক কিছু। তো এত কিছুর পর হয়তো আপনার বাবা-মার আপনার কাছ থেকে এক্সপেকটেশন কি? যে আমার ছেলেটা কলেজে একটা ভালো পজিশন করবে। কলেজে ১ম ১০ জনের মধ্যে থাকবে। আমার ছেলেটা ম্যাথে এ প্লাস পাবে, ফিজিক্সে এ প্লাস পাবে। এটা আপনার টার্গেট। আপনার বাবা-মার আপনার কাছে এক্সপেকটেশন। এখন আপনি ওই জিনিসটা খুব ভালো বুঝেন। যখন আপনি ছোট ছিলেন, 9-10 এ ছিলেন বা 6, 7, 8 এ ছিলেন, তখন আপনার কাছে বাবা-মা কি চাচ্ছে না চাচ্ছে অত বেশি গুরুত্বপূর্ণ ছিল না। বাট যত আপনি আস্তে, আস্তে বড় হচ্ছেন, আপনি হয়তো মুখে বলেন না কিন্তু আমি জানি আপনি মনে, মনে ফিল করেন যে, ইস! যদি রেজাল্ট করে আব্বু-আম্মুর মুখে একটু হাসি ফুটাইতে পারতাম। এটা আপনার অনেক মানে মন থেকে একটা চাওয়া। তো আপনি এজন্য চেষ্টাও করেন। কিছু সময় হয়তো আপনি আপনার নিজের দুর্বলতার কাছে হেরে যান। বাট আমি জানি প্রত্যেকেই আপনারা চেষ্টা করেন। অনেকেই চেষ্টা করে। অনেক এই যে বল দেওয়ার মতো করে
এই বলটা আপনারা কোথায় দেন? পড়ার টেবিলে দেন। অনেক সময় রাত অনেক হয়ে যায়। অনেক রাত হয়ে যায় কিন্তু হচ্ছে আপনি পড়ার টেবিলে দেখা যায় লেগে আছেন। হয়তো পড়ার টেবিলে অনেকে ঘুমায় যায়। আবার শীতকালে হচ্ছে ভোরবেলা উঠতে মন চায় না। কিন্তু আপনি চিন্তা করেন যে, "না, আজকে হয়তো শুভ ভাইয়া ফিজিক্স ক্লাস নিছে। ভাইয়ার পড়াটা শেষ করতে হইলে আমাকে ভোরে উঠতে হবে।" আপনি উঠে দেখছেন যে আপনার বাবা-মাও হয়তো ঘুমাচ্ছে, ছোট ভাই-বোন ঘুমাচ্ছে, বড়রা ঘুমাচ্ছে। আশেপাশে শুধু পাখি ডাকতেছে আর কেউ নাই। তাও আপনি ঘুমের মধ্যে শীতকালে ঘুম থেকে উঠে গেছেন, কম্বল ছেড়ে দিছেন, ঠান্ডা পানি দিয়ে হাত-মুখ ধুয়ে আপনি পড়ার টেবিলে চোখ ডলতে, ডলতে আপনি হচ্ছে পড়ার টেবিলে বসছেন। এই যে আপনি এত এফোর্ট দিচ্ছেন, হয়তো আপনি আপনার বাবা-মা হয়তো চাইছিল আপনি ফিজিক্সে এ প্লাস পাবেন। হয়তো আপনি পান নাই। হয়তো চাইছিল কলেজে ১ম ১০ জনের মধ্যে থাকবেন। হয়তো সেটাও পারেন নাই। তো সমাজ আপনাকে বলবে, "আপনার কাজ কত? 0" কেন? ওই যে টার্গেট যেটা সেটা আপনি পান নাই। কিন্তু বা ফিজিক্সের ভাষায় হয়তো সেটা 0 ই হবে। কিন্তু আমি বলব ভাই আপনি অনেক কাজ করছেন। আপনার এই কাজটা, আপনার এই পরিশ্রমটা, আপনার এই এফোর্টটা হয়তো আপনার সবথেকে কাছের মানুষও বুঝবে না। কিন্তু আমরা বুঝবো। কারণ আপনি যেই পথে হাঁটতেছেন ঠিক এক্সাক্টলি এই পথে আমরাও কিছুদিন আগে হেঁটে আসছি। তো তার জন্য জাস্ট একটু বলা যে একা আপনি হয়তো অনেক বড় টার্গেট দিলে মুভ করতে পারবেন না। একটা বিল্ডিং, এই বিল্ডিংকে আপনি একা ধাক্কা দিয়ে কখনো নড়াইতে পারবেন না। এটা পসিবল না। এই বিল্ডিংকে নড়ানোর জন্য অনেক মানুষের ফোর্স দরকার, ইন্সট্রুমেন্ট দরকার বা একজন আপনিই পারবেন যদি আপনার সাথে একটা বুলডোজার থাকে, আপনি যদি একটা বড় ভারী মেশিন থাকে, ওই মেশিনে আপনি একটা সুইচ প্রেস করলে বিল্ডিং শেষ। তো আপনি একা শুধু এফোর্ট দিয়ে আপনার এই টার্গেট অ্যাচিভ করতে পারবেন না। আপনার টার্গেট অ্যাচিভ করার জন্য আপনাকে সাপোর্ট দেওয়ার মতো হচ্ছে অনেক কিছু লাগবে। এই অনেক কিছুটা একদিনে হবে না। এই অনেক কিছুটা অনেক দিন ধরে সাধনা করতে, করতে হবে। এই যে আপনি ক্লাস করতেছেন, প্রতি ক্লাসে আপনি কিছু জিনিস শিখতেছেন। একটু, একটু করে আপনার যন্ত্রটা তৈরি হচ্ছে। এমন একটা দিন আসবে যখন আপনি এই বিল্ডিংটাও ভেঙে ফেলতে পারবেন। তখন আর ডাবল ইকুয়ালস টু 0 হবে না। তখন কাজ হয়ে যাবে। এবং তখন এই বিল্ডিংটা ভাঙা মানে কি? তখন এই যে আপনি একটু, একটু করে পড়ার টেবিলে বসতেছেন, একটু, একটু করে ঘুম থেকে উঠে ভোরে পড়তে বসতেছেন। সবাই যখন ক্লান্ত হয়ে শুয়ে যাচ্ছে, আপনি বই নিয়ে বসে আছেন। এগুলা দিতে একটা সময় আসবে। সময়টা সম্ভবত ২০২৬ সেপ্টেম্বর, অক্টোবর মাসের দিকের কথা হবে। ২০২৬ এ সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের দিকে মেডিকেল নামক একটা ভর্তি পরীক্ষা থাকবে। একটা রেজাল্টের ওয়েবসাইট থাকবে। ওই ওয়েবসাইটটাকে ঘুরায় দিয়ে ওই লিস্টে আপনার নাম চলে আসবে। ২০২৬ এর অক্টোবর, নভেম্বর মাসের দিকে বুয়েট নামে একটা প্রতিষ্ঠান থাকবে। ওই প্রতিষ্ঠানে ওয়েবসাইট থেকে একটা রেজাল্টের পিডিএফ আপলোড দিবে। ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় বুয়েটে ২০২৬ ব্যাচ থেকে কে চান্স পাইছে তাদের একটা লিস্ট দিবে। তাদের রোলগুলো দিবে। ওই বিল্ডিং ভেঙে দেওয়ার মতো একটু, একটু করে পড়তে ওই লিস্টটাও একদিন আপনি ভেঙে দিবেন। লিস্টের মধ্যে আপনার নাম সেদিন চলে আসবে। একই কথা ঢাকা ভার্সিটির ক্ষেত্রে। ঢাকা ভার্সিটির ওয়েবসাইট থেকে একটা রেজাল্ট পাবলিশ হবে। আপনার নাম রোল দিয়ে সার্চ দিলে তার পজিশনটা সেদিন শো করবে। ঐদিন এই বিল্ডিং ভেঙে যাবে। ঐদিন কেউ বলতে পারবে না কাজ শূন্য হইছে। ওইদিন প্রত্যেকে বলবে, "ও তো অনেক কাজ করছে। ওর প্রত্যেকটা দিন ছিল একেকটা মোটিভেশন।" ওইদিন আপনার থেকে সবাই টিপস নিতে আসবে। ওইদিন সবাই জিজ্ঞেস করবে, "ভাইয়া তুমি কিভাবে পড়ছিলা?" কিন্তু কেউ জানবে না যে একদিন আপনার কাছে মনে হইতো, "এই বিল্ডিং তো আমি ভাঙতে পারব না। আমার কাজ তো শূন্য। আমি তো স্মরণ হচ্ছে না।" ওইদিন কেউ জানবে না প্রতিটা রাতে কত কষ্ট করে আপনি হচ্ছে মানে ঘুমে চোখ ভেঙে যেত। আপনি ঠিকই ওই বই নিয়ে পড়ে থাকতেন। ঐদিন কেউ বলতে পারবে না, কেউ বুঝতে পারবে না যে প্রতিটা ভোরবেলা কত কষ্ট করে আপনি ঘুম থেকে উঠতে হইতো। ওই যে এই বিল্ডিংটা ভাঙা এত সহজ না। বাট লেগে থাকলে একদিন ভেঙে যায়। এটাই কাজ, এটাই ফিজিক্স, এটাই আমাদেরকে শিক্ষা দেয়। কাজ কি? তো আমরা যেটা বলতেছিলাম, যদি বল প্রয়োগ করে যদি বল প্রয়োগ করে
বস্তুকে বলের দিকে সরানো যায় তবেই কাজ সম্পাদিত হয়। তাহলে আমরা একটু দেখি যে আমাদের কাছে একটা বস্তু আছে। ওই বস্তুকে আমি বল প্রয়োগ করতেছি। এটা একটা বস্তু, এই বস্তুকে আমি বল প্রয়োগ করতেছি। বল প্রয়োগ করে আমি একটু সরায় ফেললাম। এই যে বল দিয়ে দিয়ে তাকে সামনে আগায় নিলাম, মানে বল প্রয়োগ করলাম, বল প্রয়োগের ফলে সরণ হইল। কতটুকু সরণ হইল? সামনের দিকে এস পরিমাণ সরণ হইল। এই বল এবং বলের কারণে কতটুকু সরণ হয়েছে, এই দুটা জিনিসের গুণফলকে আমরা বলি কাজ। তো কেন কেন এটাকে কাজ বলা হয়? বা আরো একটু আপনাদের মধ্যে কনফিউশন তৈরি করি যে ভাই এরকমও তো হইতে পারে। আমি ভাইয়া বল প্রয়োগ করছিলাম এই দিকে, কিন্তু বস্তুর সরণ ঘটছে এই দিকে, মাঝখানে একটা অ্যাঙ্গেল তৈরি হয়ে গেছে। এইখানে কৃতকাজ কি দেখবেন আপনাকে বলবে, এই জায়গায় কৃতকাজ হচ্ছে W is equals to Fs cos থিটা। তো এইটা বইয়ের সূত্র, এটা আপনাদের 9-10-এ বলা ছিল, ইন্টারে পড়তে গেলে সেখানেও বলবে যে ভাইয়া কৃতকাজ হচ্ছে W equals to Fs cos থিটা, কৃতকাজ হচ্ছে W equals to Fs। কেউ আপনাকে বলবে না যে ভাইয়া কেন হচ্ছে W equals to Fs, কেউ আপনাকে বলবে না ভাইয়া কেন হচ্ছে W equals to Fs cos থিটা। আমাকেও কেউ বলে নাই, কিন্তু আমি চাই আমার স্টুডেন্টদেরকে যেন এই সিচুয়েশন ফেস করতে না হয়, যে তাদের কাছে যেন কাজ জিনিসটা কখনো এরকম মনে না হয় যে ভাই বইতে লেখা আছে W equals to Fs, তাই কাজ মানে হচ্ছে Fs। এটা যেন না হয়। বা বইতে বলা আছে W equals to Fs cos থিটা, তার মানে কাজ হচ্ছে Fs cos থিটা। আমার কাছে পোলাপান স্টুডেন্টরা ফিজিক্স পড়বে, কিন্তু একটা জিনিস কোথা থেকে আসলো সেটাই বুঝবে না, তাহলে সেই ফিজিক্স পড়ে আমার কি লাভ? চলেন আমরা একটু শিখি যে W equals to Fs বা Fs cos থিটা এগুলো কেন হয়। আচ্ছা, তো আমি ইন দ্য মিন টাইম আপনাদেরকে উম, ভাইয়া ভেক্টর শেষ করেছি কিন্তু কিছু বলা পড়া হয়নি, চ্যাপ্টারটি বুঝবো, অনেকটুকুই বুঝবেন ইনশাল্লাহ। ক্লাস লাগবেই, হ্যাঁ ক্লাস তো লাগবেই। ওকে, এইটা এক্সামে আসবে আসবে। উম, আহ, তানজিম ভাইয়া কতগুলো কালার আমদানি করে, আপনি শুধু সবুজ আর নীলের মধ্যেই সীমাবদ্ধ। সবুজ নীল কি আমার জার্সি, সরি আমার টি শার্টের কালার নাকি কলমের কালার? আহ আচ্ছা, কলমের কালার, ঠিক আছে, অনেকগুলো আমদানি করব। ভাইয়া কয়েক ঘন্টা ঘুমানো উচিত? ঘুমানো উচিত ইনশাল্লাহ আপনার যতটুকু দরকার ততটুকুই, 5, 6, 7 ঘন্টা। আই থিঙ্ক এটা এনাফ আমাদের জন্য। ওকে, তো ভাইয়া শুয়ে শুয়ে ক্লাস করতেছে না, শুয়ে শুয়ে ক্লাস করলে হবে না। ভালো কিছু করতে হইলে, ওই যে বিল্ডিং ভাঙতে হইলে, ওই ওয়েবসাইট গুলোতে আপনার নাম দিয়ে ভরায় ফেলতে হইলে শুয়ে শুয়ে ক্লাস করলে হবে না। পুরোপুরি এনার্জি নিয়ে, একদম পুরোপুরি অ্যাটেনশন নিয়ে আপনাকে ক্লাসটা পারফর্ম করতে হবে। দেখেন, আমরা দুইটা সিনারিও দেখতেছি। একই বস্তু
প্রথমে ওকে 10 নিউটন বল প্রয়োগ করে 20 মিটার সামনে নিয়ে গেলাম। আর দ্বিতীয়বার ওইটাকে ঠেলে, ঠেলে 30 মিটার নিলাম। আপনি চিন্তা করেন আপনার সামনে ধরেন একটা আলমারি আছে। ধরেন আপনার সামনে একটা বড় সাইজের আলমারি। আপনি ওটাকে ধাক্কায়, ধাক্কায়, ধাক্কায় সরায় নিচ্ছেন। এই জায়গা থেকে একটু সামনে সরায় নিবেন। এখন আপনি ১ম এ ২০ মিটার সরাইলেন। তাহলে যতটুক আপনার শরীর থেকে শক্তি খরচ হবে, যতটুক এনার্জি আপনার লস হবে, পরের বার আপনি যদি তার থেকে বেশি ৩০ মিটার সরান, তাহলে কি এই ক্ষেত্রে আপনার বেশি শক্তি লস হবে? আপনার বেশি পরিমাণ শক্তি খরচ হবে, আপনার বেশি পরিমাণ দুর্বল হয়ে যাবেন। তার অর্থ কি? এইখানের তুলনায় ২ নাম্বার কেইসে কাজ বেশি হইছে। আপনারা আমাকে একটু কমেন্ট করে জানান তো আপনাদের কাছে কি মনে হয়? কোন ক্ষেত্রে কাজটা বেশি হইছে? ১ নাম্বার নাকি ২ নাম্বার? ২ নাম্বার। আচ্ছা, গ্রেট। সবাই বলছে ২ নাম্বার। তাহলে আমরা বুঝতেছি এই ২ টা কেসই তো বল সমান ছিল, তাই না? পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে ভাইয়া সরণে। সরণ S ইকুয়ালস টু এখানে ছিল 20, এখানে হয়ে গেছে 30। তার মানে সরণটা যত বেশি হবে, আমার কাজের পরিমাণটা তত বেশি হবে। আর আমরা বলতে পারি W সমানুপাতিক সরণ। যত বেশি সরণ হবে, তত বেশি কাজ হবে। ডান। ওকে? তাহলে আমরা একটা জিনিস শিখলাম। এবার আসেন পরের কেসটাতে যাই। তো এইটা কি? এটা দেখে হয়তো নরমালি আপনাদের কাছে আহ বুঝাটা একটু টাফ হবে। আপনারা আঁকতে পারেন, স্ক্রিনশট নিতে পারেন, সমস্যা নাই। তো আমরা এখানে চিন্তা করতেছি একজন লোক আছে। এখানেও আরেকজন লোক আছে। দুজনেরই ভর ৬০ কেজি। দুজনেরই ভর ৬০ কেজি করে। ঠিক আছে? তো আমার লোকটা দেখতে একটু বাজে হয়ে গেছে। আমি ওকে একটু সুন্দর শেপ দিই। এই, ঠিক আছে। তো এই হচ্ছে লোকটা 60 কেজি। এই হচ্ছে লোকটা 60 কেজি। এখন যেটা হচ্ছে এই লোকটা সিঁড়ি দিয়ে এইখান পর্যন্ত উঠবে। একই রকম মানে একই রকম ভরের ২ জন লোক ৬০ কেজি, ৬০ কেজি। তার মানে ওরও ওজন যা, ওরও ওজন তা। দুজনেই সেইম পরিমাণ হাইটে উঠবে। আমি বললাম যে ১ম ক্ষেত্রে আমি কি বললাম? ১ম ক্ষেত্রে বললাম এখান থেকে উপর পর্যন্ত উঠছে, আর ২য় ক্ষেত্রেও উপর পর্যন্ত উঠছে। ১ম ব্যক্তি উঠল হচ্ছে ধরেন বললাম ৪ সেকেন্ড সময়। আর ২য় ব্যক্তি উঠল হচ্ছে ১০ সেকেন্ড সময়। ঠিক আছে? এখন আমাকে বলেন তো এই যে ২ জন ব্যক্তি উঠল, তাদের জন্য কাজ কি সমান করা লাগছে নাকি ভিন্ন করা লাগছে? বলেন তো? কাজ কি সমান করা লাগছে নাকি ভিন্ন করা লাগছে? বলবিদ্যা না পড়লে কি এই চ্যাপ্টার বুঝতে পারবো? পারবেন, কোন সমস্যা নেই। এখন আপনি চিন্তা করেন না যে কি আ পড়া লাগবে না পড়া লাগবে। আপনি জাস্ট ভাইয়া যা পড়াইছে সেটা বুঝেন কিনা সেটার দিকে হচ্ছে ফোকাস করেন। এখন আমাকে ২ ধরনের অ্যান্সার দিচ্ছে যে ভাইয়া কেউ বলতেছে সমান লাগবে কাজ, কেউ বলতেছে ভাইয়া
বেশি লাগবে কাজ। মাথায় রাখবেন, আমার যদি একই বস্তু একই পরিমাণ উপরে উঠে, তাহলে আমার কৃত কাজটা সমান হবে। এইখানে কৃত কাজ যা হবে সেটা যদি W1 বলি, এখানে যদি কৃত কাজ W2 বলি, মাথায় রাখবেন W1 এবং W2 এই দুইটা হুবহু সমান হবে। ঠিক আছে? এখন যদি জিজ্ঞেস করেন যে ভাইয়া কেন সমান হবে? ভাই আমরা তো বুঝলাম না কেন সমান হবে? তাহলে ভাইয়ার থেকে একটু ব্যাখ্যাটা শুনে নেন। আমরা যখন কোনো একটা সরণ ঘটাইতে চাই, কোনো একটা দিকে আগাইতে চাই, তখন কি লাগে? বল লাগে। তো এখানে আসলে বলটা কে দেয়? বলটা লোকটা নিজেই দেয়। বল লোকটা কি করে? তার যে ওজন, ওজনের সমান বল দিয়ে মাটিকে ধাক্কা মারে। মাটি সমান একটা প্রতিক্রিয়া ফেরত দেয়। তো ওই প্রতিক্রিয়াকে আমরা যদি বাঁকাভাবে এপ্লাই করি, এটা আমরা পরবর্তীতে দেখব যে বাঁকাভাবে প্রতিক্রিয়াটা পাইলে ওই প্রতিক্রিয়ার কিছু অংশ আমাকে উপরে উঠতে সাহায্য করে। তো দুইজনের ওজন সেম, তাহলে দুইজনের উপরে কতটুকু বল পাইছে সেটাও সেম। তো বল কতটুকু পাইছে সেটাও সেম, এবং ওই বলের কারণে কতটুকু উপরে উঠতেছে সেটাও সেম। বলও যদি সেম হয়, কতটুকু সরণ হচ্ছে সেটাও যদি সেম হয়, তাহলে কৃত কাজটা সেম হবে। কারণ বলও সেম, সরণও সেম, তাহলে কৃত কাজটা এখানে সমান। কিন্তু ধরেন আমরা যদি এইটা বলতাম, ধরেন এবার আমরা বললাম একটা হচ্ছে 60 কেজি ভরের লোক, আর একটা হচ্ছে 85 কেজি ভরের লোক। দুজন সমান পরিমাণ উপরে উঠছে। ধরেন এটাও হচ্ছে 100 মিটার হাইটের একটা বিল্ডিং, এইটাও হচ্ছে 100 মিটার হাইটের একটা বিল্ডিং। তাহলে 60 কেজি ভরের লোকটাও 100 মিটার পরিমাণ উপরে উঠলো, এবং 85 কেজি ভরের লোকটা সেটাও হচ্ছে 100 মিটার হাইটে উপরে উঠলো। এখন বলেন তো, বা আপনি এভাবে চিন্তা করতে পারেন, ধরেন আপনি অত কঠিন করা লাগবে না, আরো সহজ করে দিই, আরো সহজ করে দিই। ওই লোকটাই আছে, বললাম আমরা যে ওই লোকটাই আছে। প্রথমে তার হাতে তার হাতে হচ্ছে 10 কেজি ভরের একটা বস্তু, লোকটার ওজন 60 কেজি অ্যাজ ইট ইজ। আর পরের বার আমরা চিন্তা করতেছি যে ওই লোকটা 60 কেজি ঠিক আছে, বা তার হাতে যে বস্তুটা সেটা হচ্ছে 30 কেজি ভরের। ঠিক আছে? এখন দেখেন দুইজনই কি সমান পরিমাণ উপরে উঠলো, দুইজনই সমান পরিমাণ 100 মিটার উপরে উঠলো। একটা হচ্ছে W1 কাজ আর একটা W2 কাজ। তাহলে ও 10 কেজি ভরের বস্তুকে নিয়ে উপরে উঠছে, আর ও 30 কেজি ভরের বস্তুকে নিয়ে উপরে উঠছে। আপনি মনে মনে চিন্তা করেন তো, আপনার হাতে একবার 10 কেজি ভরের বস্তু নিয়ে আপনি যদি উপর পর্যন্ত উঠেন, তাহলে আপনার বেশি কষ্ট হবে, নাকি 10-এর জায়গায় 30 কেজি ভরের বস্তু নিয়ে উঠতে বেশি কষ্ট হবে? অ্যান্সার হচ্ছে অবশ্যই এইখানে কষ্টটা বেশি হবে। তার মানে আপনি বুঝতেছেন এখানে যে বলটা, এই যে এই দিকে যে বলটা, বা আমি যদি উপরের দিকে একটা বলের কথা চিন্তা করি, এখানে উপরের দিকে যে বল কাজ করতেছে সেটা যদি F1 হয়, আর এখানে উপরের দিকে যে বল কাজ করছে এটা যদি F2 হয়, তাহলে আপনারা বুঝতে পারতেছেন F1 এর থেকে F2 টা বড়। কেন বড়? কারণ হচ্ছে এই যে এই বস্তুটা, এটা তো ভারী বস্তু, তাহলে ভারী বস্তুর কারেসপন্ডিং বলটাও কি ওকে উঠানোর জন্য বেশি পরিমাণ বল প্রয়োগ করা লাগবে। এটা হালকা বস্তু, এটাকে উঠানোর জন্য কম পরিমাণ বল প্রয়োগ করা লাগবে। এখন এই দুই জায়গায় সরণ কিন্তু সেম। এই যে এখানে হচ্ছে S1 সরণ 1, এটা হচ্ছে S2। তাহলে আপনারা বুঝতে পারতেছেন যে ভাইয়া সরণগুলা তো সেম, S1 আর S2 এই দুইটা জিনিস তো ভাইয়া সেম, কিন্তু বলগুলো ডিফারেন্ট। বল যখন ডিফারেন্ট হচ্ছে, তখন আমরা বুঝতে পারতেছি এখানে আমার শক্তি কম খরচ হবে হালকা বস্তুকে উঠাইতে, আর এখানে ভারী বস্তুকে উঠাইতে শক্তি বেশি খরচ হবে। তার মানে হচ্ছে W2 গ্রেটার দেন W1। অর্থাৎ যেখানে বল যত বেশি, সেখানে হচ্ছে কাজ তত বেশি সম্পন্ন হয়। তাহলে এইখান থেকে আমরা কনক্লুশনে যেতে পারি যে ভাইয়া কৃত কাজ হচ্ছে বলের সাথে সমানুপাতিক। কৃত কাজটা হচ্ছে
বলের সাথে সমানুপাতিক। তাহলে আমরা এই পর্যন্ত কি কি দেখলাম? আমরা এই পর্যন্ত দুইটা ঘটনাকে অবজার্ভ করছি। একটা জিনিস আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে ভাইয়া একই পরিমাণ বল দিলে ত্বরণ যখন বেশি হয় কাজ তখন বেশি হয়, অর্থাৎ ডাব্লিউ এবং ত্বরণ পরস্পর সমানুপাতিক। ২ নম্বরে আমরা দেখলাম যদি বলও সেম থাকে ত্বরণও সেম হয় তাহলে কাজটা সমান হয়। ৩ নাম্বার দেখলাম যে বল যখন বেশি কিন্তু ত্বরণ সেম, তখন যেখানে বল বেশি সেখানে কাজটা বেশি হয়। তার মানে কাজ হচ্ছে বলের সাথে সমানুপাতিক। তাহলে দেখেন আমরা কি বলতে পারি? আমরা প্রথমে বলতে পারি আমরা লিখছিলাম W সমানুপাতিক F, আমরা লিখছিলাম W সমানুপাতিক S। তাহলে এই দুইটাকে কম্বাইন করে আমরা কি বলার কথা? যে ভাইয়া W সমানুপাতিক FS, তাই না? এখন এখানে আরেকটা জিনিস চলে আসবে। আরেকটা জিনিস কি? ধরেন এবার আমরা যে সিনারিওটা কল্পনা করতেছি সেটা হচ্ছে এইরকম যে ভাইয়া আমি হচ্ছে এই দিকে বল প্রয়োগ করছি। ঠিক আছে? আমরা এই দিকে বল প্রয়োগ করছি। আর ইন দ্য মিন টাইম কি বলি আমরা ২-৩ মিনিট পর ইনশাআল্লাহ নামাজের ব্রেকে চলে যাব। ৫টা ৪০ এর দিকে ইনশাআল্লাহ। তো আমরা এই দিকে হচ্ছে বলটা প্রয়োগ করছি সোজা সামনের দিকে। কিন্তু বস্তুটা যাচ্ছে হচ্ছে উপরের দিকে। তাহলে আমি বল প্রয়োগ করলাম এইদিকে, বস্তু যাচ্ছে তো অন্যদিকে। আমার কাজের সংজ্ঞা কি ছিল? যে আমি যেদিকে বল প্রয়োগ করতেছি ওইদিকে যদি বস্তুকে সরাইতে পারি তাহলে কাজ হবে। কিন্তু বস্তু কিন্তু ওইদিকে সরাইতে পারি না। বস্তু তো তার থেকে একটু বাঁকাভাবে চলে গেছে। তাহলে এখন কি কাজ হবে নাকি হবে না? অ্যান্সার হচ্ছে দেখেন, আপনার বলটা ছিল কোন দিকে? বলটা ছিল আসলে এই দিক বরাবর, তাই না? এখন আপনি যদিও এই দিকে যান নাই, আপনি হচ্ছে এইটুকু পর্যন্ত গেছেন। এখন আপনাকে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? আপনাকে হচ্ছে যেটা করতে হবে, যতটুকু গেছেন ওইখান থেকে বলের দিকে একটা লম্ব টানতে হবে। যদি আপনি লম্বটা টানেন, তখন আপনি একটা জিনিস দেখবেন যে আপনার যেই দিকে বল ছিল, সেই দিকে আপনি কিছুটা আগায় গেছেন। আপনি বল দিছেন এইদিকে, বস্তু গেছে এইদিকে। তো এইদিকে যাওয়া মানে কি? একটু হইলেও তো সামনের দিকে আগায় গেছে। তাহলে যেদিকে বল ওইদিকে কতটুকু আগাইছে সেটা ধরেন আপনি বের করবেন। কিভাবে বের করবেন ভাইয়া? ধরেন আপনি এইটুকুকে এক্স বললেন। তাহলে এইটা কি একটা সমকোণী ত্রিভুজ? সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখেন তো ভাইয়া এই কথাটা বোঝা যায় কিনা? cos থিটা ইকুয়ালস টু কি? ভূমি, ভূমি কতটুক? এক্স, অতিভুজ কত? এস। তাহলে আপনি বলতে পারেন কি ভূমি সমান সমান কি? এস cos থিটা। আপনি এই কথাটা বলতে পারেন। তাহলে আপনি যদিও বল দিছিলেন এই দিকে, বস্তুটা এই দিকে যায়নি, এই বস্তুটা বাঁকাভাবে চলে গেছে, কিন্তু আপনি যেদিকে বল দিছেন ওই দিকে তো বস্তুটা কিছুটা হইলেও আগাইছে। তাহলে বলের দিকে কতটুকু আগাইছে সেটা হচ্ছে আমার জন্য ইম্পর্টেন্ট। বলের দিকে আগাইছে আসলে এস কস থিটা বা এক্স পরিমাণ। তাহলে আমরা যখন কৃত কাজ বলবো, চিন্তা করেন এই থিটাটা যত বড় হবে, থিটাটা যত বড় হবে তত কি মানে ধরেন থিটা যদি ছোট হয়, থিটা যদি 0 ডিগ্রি হয়, থিটা যদি 0 ডিগ্রি হয় তাহলে চিন্তা করেন কেসটা কিরকম? তাহলে কেসটা হচ্ছে আপনার বল দিছেন এইদিকে, বস্তুটা যাচ্ছেও এইদিকে। আর এইরকম কেসে তো আমরা দেখছি যদি থিটাটা 90 ডিগ্রি হইতো তাহলে ব্যাপারটা কি হইতো? আপনি বল দিছেন এইদিকে কিন্তু বস্তু যাচ্ছে এইদিকে। তাহলে দেখেন বল দিছেন এইদিকে কিন্তু বস্তু যাচ্ছে এইদিকে, তাহলে বলের দিকে সামনের দিকে তো এক ফোঁটাও বস্তু আগায়নি। তাহলে আমরা কি বুঝলাম? থিটা যত ছোট হয় কাজ তত বেশি হয়, আর থিটা যত বড় হয় কাজ তত কম হয়। তাহলে আমরা কি বুঝলাম? থিটা যত ছোট কাজ তত বেশি, আর থিটা যত বড়
কাজ তত কম। বা আমরা এটা বলতে পারি থিটা যখন 0 ডিগ্রি তখন কাজ হচ্ছে ম্যাক্সিমাম, আর থিটা যখন 90 ডিগ্রি তখন কি হচ্ছে, কোনো কাজই হচ্ছে না। তো এই ব্যাপারটা আর 1 মিনিট একটু বলেই ভাইয়া ব্রেকে যাচ্ছি, যে আমি বল প্রয়োগ করছি, বলের দিকে যদি যেতে পারতাম তাহলে হচ্ছে আমার কাজ হইতো, কিন্তু এখন তো বলের দিকে যাইনি, একটু বাঁকাভাবে গেছি। বাঁকাভাবে যদি যাই তাহলে আমাকে বের করতে হবে বলের দিকে আসলে কতটুক গেছি, বলটা এইদিকে কতটুক গেছি। তো আমরা এস থেকে একটা লম্ব টানলাম কিসের দিকে, বলের দিকে। বলের দিকে যদি লম্ব টানি তাহলে আমরা দেখলাম বলের দিকে একটু সরণ হয়েছে। এই সরণটা আমরা ত্রিভুজের সূত্র দিয়ে, সমকোণী ত্রিভুজ, এটা ভূমি, এটা লম্ব, এটা অতিভুজ, তাহলে ভূমি এক্স, অতিভুজ এস ভাগ করলে কস থিটা। এখান থেকে আমরা আসলাম এক্স ইকুয়ালস টু এস থিটা, এস কস থিটা। তাহলে আমার এই এক্স এর ভ্যালু যত বড় হবে, অর্থাৎ বলের দিকে যত বেশি আমি আগাইতে পারবো, তত আমার কাজটা বেশি হয়। আমরা জানি বলের দিকে সরণের সাথে কাজটা হচ্ছে সমানুপাতিক। তাহলে এক্স যখন বেশি হবে, অর্থাৎ এস কস থিটা যখন বেশি হবে, কাজটা তখন বড় হবে বা বেশি হবে। এখান থেকে আমরা দেখলাম যে ভাইয়া থিটা যদি 0 হইতো, ও সব থেকে বেশি মানে পুরো সরণটাই এইদিকে পড়তো, অনেক কাজ পাইতাম। থিটা যখন 90 ডিগ্রি তখন একদম উপরের দিকে যাবে, বলের দিকে কোনো পরিমাণ আগায় নেই, কাজটা 0। তাহলে 0 ডিগ্রিতে ম্যাক্সিমাম, 90 ডিগ্রিতে একেবারেই 0। এটা কখন ঘটে, যখন হচ্ছে cos থিটার ক্ষেত্রে। cos থিটা হচ্ছে কি, cos 0 হচ্ছে 1, cos 90 হচ্ছে 0। তার অর্থ হচ্ছে আমার ডাব্লিউটা হচ্ছে cos থিটার সাথে সমানুপাতিক। অর্থাৎ আমার থিটা যখন 0 আমি তখন সর্বোচ্চ আউটপুট পাচ্ছি, cos থিটা যেরকম 1 সর্বোচ্চ আউটপুট দেয়, আবার থিটা যখন 90 ডিগ্রি তখন আমি কোনো আউটপুটই পাচ্ছি না, কোনো কাজই হচ্ছে না, cos 90 ও কত, 0। তাহলে আমার কৃত কাজটা আসলে ডিরেক্টলি cos থিটার সাথে সমানুপাতিক। তাহলে আমরা সোফার কি কি দেখলাম, সোফার দেখলাম ডাব্লিউ হচ্ছে এফ এর সাথে সমানুপাতিক, এস এর সাথে সমানুপাতিক, লাস্টে আমরা যেটা দেখছি ডাব্লিউটা হচ্ছে cos থিটার সাথেও সমানুপাতিক। তাহলে এই তিনটাকে কম্বাইন করে ডাব্লিউ আসবে হচ্ছে এফ এস cos থিটা, এবং আমরা এইখান থেকে বলতে পারি ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস cos থিটা। কখন এটা হয়, যদি আমরা এসআই এককে, এটা হয় হচ্ছে এসআই এককে মানে স্ট্যান্ডার্ড এককে, মানে জুল এককে, জুল এককে, জুল এককে কনস্ট্যান্টটা 1 হয়। ঠিক আছে, আমরা সমানুপাতিক থেকে সমাসরণ আনার জন্য একটা কনস্ট্যান্ট দরকার। তো যখন আমরা এসআই ইউনিট ইউজ করি, জুল এককে ব্যবহার করি, কনস্ট্যান্টটা 1 হয়, তখন আমাদের ফর্মুলাটা চলে আসে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা। ঠিক আছে, তাহলে আমরা কি বুঝতে পারছি যে কৃত কাজের সংজ্ঞা বইতে বলছে ডাব্লিউ ইকুয়ালস টু এফ এস কস থিটা, এই জন্যই এটা এফ এস কস থিটা। ব্যাপারটা এরকম না, ব্যাপারটা হচ্ছে বল দিব, বলের দেওয়ার পারপাস কি, বলের দিকে একটু সরাবো, যেদিকে সরাইতে চাই ওইদিকে তো আমি বল দিব। তো বল দিছি, বলের কারণে কতটুকু সরাইতে পারছি, সেইটা মিলায় যে জিনিসটা টোটালটাই হচ্ছে আমার কাজ। তাহলে বল দেওয়ার ফলে কতটুকু সরাইতে পারছি, সেটাই হচ্ছে আমার কাজ এফ এস কস থিটা। কেন এফ এস কস থিটা হয় সেটার ব্যাখ্যা দিলাম, তাও 50% ব্যাখ্যা দিছি, বাকি 50% ব্যাখ্যা ইনশাল্লাহ নামাজের বিরতির পর। তো আমরা এখন একটা নামাজের ব্রেকে যাচ্ছি। একটু মনে হয় দেরি হয়ে গেছে, 5টা। আমরা নামাজের বিরতির পর সবাই ইনশাল্লাহ ক্লাসে চলে আসবো।
আসসালামু আলাইকুম অ্যান্ড নামাজের বিরতির পর আবার আপনাদেরকে ওয়েলকাম করতেছি আমাদের সাথে ক্লাসে। আমার সাথে অনেকে ব্যাক করে ফেলছে অলরেডি ক্লাসে। আপনাদেরকে ধন্যবাদ। বাকিরাও আশা করি ১-২ মিনিটের মধ্যে জয়েন করে ফেলবেন। আ নামাজের বিরতির আগে কয়টা স্লাইড পড়ানো হয়েছে? সম্ভবত ৯ টা স্লাইড পড়ানো হয়েছে। ওকে, ওকে। আ তারপর হচ্ছে কি বলল? বুঝলাম না। আচ্ছা। তারপর হচ্ছে নামাজ পড়ে চলে এসেছি। ধন্যবাদ। জাস্ট টাইমে ওয়েলকাম ব্যাক। ওকে, ওকে। ভাইয়া আসছি। আগের অধ্যায়ে পড়া সব ভুলে গেছি। কি করব? ভুলে যাওয়াটাই স্বাভাবিক, না যাওয়াটাই অস্বাভাবিক। আমরা পড়বো, ভুলবো, পড়বো, ভুলবো। এই যে ভুলার ব্যাপারটা এটা আস্তে, আস্তে কমাবো কিভাবে? আমরা বারবার রিভাইজ করব। আমাদের নিউটন মেকানিক্স পড়ছি, ভেক্টর পড়ছি, গতিবিদ্যা পড়ছি। অনেক চ্যাপ্টার পড়া হয়ে গেছে। তো এই চ্যাপ্টার গুলো যে নোট খাতাটা আমার যে নিজের খাতায় নিজে যে নোট করছি, এই নোট খাতাটাই ২-১ সপ্তাহ পর, পর আপনি একটু পেজ গুলা উল্টাবেন। এখানে কি, কি সূত্র লিখছিলাম, কি, কি বক্স করছিলাম, এগুলো একটু খেয়াল করবেন। দেখবেন আপনার অনেকটুকু জিনিস মাথায় চলে আসবে। বারবার রিভাইজ করার মাধ্যমে আপনি ওই ভুলে যাওয়া জিনিসগুলোকে আস্তে, আস্তে আয়ত্তে আনবেন। আমার এমনও হয়েছিল যে বুয়েট অ্যাডমিশন টেস্টের ধরেন আর ১ মাস বাকি। মানে বোর্ড পরীক্ষা মতো দিয়ে ফেলছি। তখনও যেয়ে আমি ফিজিক্সের অনেক জিনিস ভুলে গেছি। আবার নতুন করে শেখা লাগছে। তো এটাই নরমাল যে আপনি একদম অ্যাডমিশন পর্যন্ত আপনি অনেকবার পড়বেন, অনেকবার ভুলবেন। রিভাইজ দিতে, দিতে আপনার হচ্ছে মোটামুটি একটা পরিপক্কতা চলে আসবে। ঠিক আছে? ওকে। তাহলে আমরা আমাদের বিরতির আগে কি, কি পড়ছিলাম একটু কুইকলি ১ মিনিটের রিভিউ করে আমরা আবার ব্যাক করব। আমরা ফার্স্ট এ বলছিলাম যে কাজ কি? বল দিলাম কিন্তু কোন সরণ ঘটাইতে পারলাম না। ধাক্কা মারলাম কিন্তু সরাইতে পারলাম না। তাহলে কোন কাজ হয় না। তো বলও দিতে হবে, সরাইতেও পারতে হবে। তাহলেই হচ্ছে কাজ সম্পাদিত হবে। তো সরাবটা কোন দিকে হইতে হবে? বল যেদিকে দিছি, বলের দিকে যদি সরানো যায় তাহলে কাজ হবে। আমরা এক্সাম্পল দেখছিলাম কি? এক্সাম্পল দেখছিলাম যে ভাইয়া একটা বস্তুকে একই বল দিয়ে ২০ মিটার ৩০ মিটার ২ টা ডিসট্যান্স এ সরাইলে যত বেশি সরাবো তত বেশি কাজ করতে হবে। তাই W আর S সমানুপাতিক ছিল। তারপর আমরা দেখছি একই পরিমাণ হাইটে যদি একই বস্তুকে উঠতে হয়, একই পরিমাণ কাজ করা লাগে। সময় যাই হোক না কেন কাজটা সমান হয়। কিন্তু যদি ভিন্ন ভরের বস্তুকে নিয়ে কাজ করি একবার ১০ কেজি আরেকবার ৩০ কেজি, তাহলে ৩০ কেজিকে নিয়ে উঠতে বেশি কষ্ট হয় মানে বেশি কাজ হয়। তো সরণ সেম কিন্তু বল ডিফারেন্ট। এই কারণে কাজটা ডিফারেন্ট হয়। যেখানে বল যত বেশি সেখানে কাজ তত বেশি। এজন্য আমরা বলছি কাজের সাথে বল হচ্ছে সমানুপাতিক। তারপর আমরা দেখছিলাম যে অ্যাঙ্গেল করে যদি থাকে বল এবং সরণ একই দিকে না হয়ে যদি অ্যাঙ্গেল করে থাকে তখন হচ্ছে কৃত কাজটা cos থিটার সাথে সমানুপাতিক হয়ে যায়। এই ৩ টা জিনিস কাজ সমানুপাতিক F, W সমানুপাতিক S, W সমানুপাতিক cos থিটা ৩ টাকে কম্বাইন করে আমরা ফাইনালি পেয়েছিলাম W equals to Fs cos থিটা এবং এইটা করেই আমরা হচ্ছে নামাজের বিরতিতে গেছিলাম। তো আমি এই যে আপনাদের নামাজের বিরতির আগে ৪৪ মিনিট পড়াইছি। তার মধ্যে হয়তো ৫ মিনিট হচ্ছে আমি হয়তো ইন্ট্রোডিউস করতে নতুন কোর্সের সাথে নতুন চ্যাপ্টারের সাথে ইন্ট্রোডিউস করতে চলে গেছে। বাদবাকি ৪০ মিনিটে যেটা আমি পড়াইছি সেটা কিন্তু আসলে মানে ১ম এ ২ মিনিটে বলে দিলেই হতো যে ভাই W equals to Fs বা Fs cos থিটা। এটা হচ্ছে সূত্র এরপর থেকে পড়ানো শুরু। আমি সেটা করলেই পারতাম। এবং মোস্ট প্রবাবলি যদি আমি এটা করতাম আপনারা কেউ আপত্তিও করতেন না। তারপরেও কেন এটা পড়াইলাম? এটা পড়াইছি এই কারণে যে ফিজিক্সের যেকোনো টপিক, যেকোনো থিওরি আপনি যদি ঐটার পিছে ব্যাকগ্রাউন্ডটা না জানেন, ওটা কিভাবে হচ্ছে সেটা যদি আপনি না জানেন, তাহলে ওই যে হয় না অনেক সময় যে ভাইয়া ফিজিক্সের প্রশ্ন আপনি যখন করায় দেন তখন পারি। কিন্তু ভাইয়া নিজে যখন করতে যাই অন্য নতুন কোনো অঙ্ক দেখি, ওই চ্যাপ্টার থেকেই চ্যাপ্টার পুরাটা করছি, চ্যাপ্টার পুরোটা মনে হইছে ভালো করে পারি। কিন্তু নতুন কোনো অঙ্ক দিলে না ভাইয়া আমি পারি না। আমার মাথায় না ভাইয়া কাজ করে না। কি করতে হবে? আচ্ছা ইনি কি চাইছে? কি বলছে? আমি সিচুয়েশন রিলেট করতে পারি না। তো ওই রিলেট করতে না পারাটা কিভাবে আসলে আস্তে, আস্তে কমায় নিয়ে আসবেন? কিভাবে এমন অবস্থা তৈরি হবে যে ভাই আমি একটা প্রশ্ন দেখব, দেখার সাথে, সাথে আমার মাথায় আমাকে সিগনাল দিবে যে এই অঙ্কটা এভাবে হইতে পারে। এই সূত্রটা কাজে লাগতে পারে। এই টপিকে আগাইতে হবে। এটার জন্য আপনাকে প্রতিটা টপিক কেন হইছে, কি কারণে হইছে জিনিসটা বুঝতে হবে। নট জাস্ট সূত্র মুখস্থ। জিনিসটা হচ্ছে কি ঘটতেছে, এটা কেন ধরছি? এফএস কেন ধরলাম? কেন গুণ দিলাম? কেন যোগ দিলাম না? এইটা আমি উপাংশ কেন নিলাম? এখানে আমি যোগ কেন করলাম? এখানে আমি আপেক্ষিক কেন করলাম? প্রত্যেকটা জিনিস আপনাকে জানতে হবে। যখন আপনি সবগুলো জানবেন, জানার পর কোন একটা প্রবলেম ভাইয়া যখন সলভ করতেছে, ভাইয়া সলভ করার প্রত্যেকটা স্টেপে, প্রত্যেকটা লাইনে আপনি আপনার নিজের মাথাকে জিজ্ঞেস করবেন ভাইয়া এই লাইনটা এভাবে কেন করলো? এটা বাদে কি আর কোন ওয়ে সম্ভব ছিল? চিন্তা করবেন যে আচ্ছা আমি তো ওইটা শিখছিলাম। ওইটা দিয়ে কি করা যায়? এটা দিয়ে কি করা যায়? এটা দিয়ে কি করা যায়?
তখন আপনি দেখবেন প্রত্যেকটা ওয়েতে চিন্তা করলে আপনি বলবেন, না এটা তো আসলে এভাবেও করা যায় না, ওইভাবেও করা যায় না। তখন লাস্টে আপনি বুঝবেন, আচ্ছা ভাইয়া যে ওয়েতে উঠছিল এটা আসলে এই কারণে ঘটছে। তা আপনি যখন প্রতিটা স্টেপ, প্রতিটা কদম কেন নিতেছেন সেটার যখন পারপাসটা আপনি জানবেন, তখন ফিজিক্সের অঙ্ক, নতুন কোনো অঙ্ক দেখলে আপনার কাছে মনে হবে না এটা রকেট সায়েন্স। তখন আপনি প্রতিটা জিনিস আস্তে, আস্তে ধরা শিখে যাবেন। আচ্ছা, একজন আমাকে বলছে যে ভাইয়া কৃতকাজের জন্য যদি আমরা এখানে এসআই একক না নিয়ে সিজিএস একক নিতাম তাহলে কি হইতো? সিজিএস একক নিলে এটা একটা কনস্ট্যান্ট থাকতো। ওই কনস্ট্যান্ট আর 1 হইতো না। কনস্ট্যান্টটার মান হয়ে যেত তখন 10 টু দি পাওয়ার 7 এবং তখন এককটা হইতো হচ্ছে আর্চ। ঠিক আছে? ওকে। আমরা তাহলে আমাদের প্রবলেমের দিকে শুরু করি। আমরা প্রথমে একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম নিয়ে শুরু করব। আমরা শুরু করব হচ্ছে প্রবলেম নাম্বার 1 P01। মনে আছে আমরা, কেউ কি বলতে হবে নিউটন মেকানিক্সে আমরা কয়টা অঙ্ক করছিলাম, কত নাম্বার প্রবলেম পর্যন্ত গেছিলাম? কেউ যদি মনে থাকে ভাইয়াকে কমেন্ট করে জানাতে পারেন। প্রথম অঙ্কটা অনেক কঠিন, অনেক কঠিন। ঠিক আছে, 70টা না হয় নাই, 59টা না হয় নাই, 76 হয় নাই, কেউ রাইট অ্যান্সার দিতে পারে নাই। 71 কে বলছে এটা? 71 বলছিল হচ্ছে জয়, জয় রাইট অ্যান্সার দিছে। ইয়েস, 71টা এক্স্যাক্টলি। তো আমরা নিউটন মেকানিক্স 71টা দিয়ে শুরু করছিলাম, আজকে 72 হওয়ার কথা যদি নিউটন মেকানিক্স হতো। আমরা কাজ ক্ষমতা শক্তিতে আছি, দ্যাটস আমাদের প্রথম প্রবলেম। তো প্রশ্নটা এরকম যে একটা বস্তু আছে, 10 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, ফলে সামনের দিকে 3 মিটার এগিয়ে গেল। কোশ্চেন হচ্ছে কৃত কাজের মান কত? তো অনেক কঠিন কোশ্চেন, সলিউশনটা আপনারা পারার কথা না, ভাইয়া তাও করে দিচ্ছি। ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস ইউজ করব নাকি এফ এস কস থিটা ইউজ করব? অ্যান্সার হচ্ছে যখন বল এবং সরণ একই দিকে তখন আপনি এফএস ও ইউজ করতে পারেন, এফএস কস থিটাও ইউজ করতে পারেন, ডাজন্ট ম্যাটার। তো একই দিকে হলে এফএস ইউজ করাই বেশি সহজ। বল দিছি কত? 10। সরণ কত? সরণ হচ্ছে 3। 10 এবং 3 যাদের ক্যালকুলেটর আছে গুণ করে দেখতে পারেন। আমি অবশ্য ক্যালকুলেটর লাগে না। 10 এবং 3 গুণ করলে 30 জুল হয়। ঠিক আছে? তো এই যে দেখছেন ক্যালকুলেটর ছাড়া কিভাবে অ্যান্সার করতে হয়। 10 এবং 30, 10 এবং 3 গুণ করলে 30, ক্যালকুলেটর ছাড়াই হয়ে গেল। এখন কেউ যদি বলেন যে ভাইয়া না আমাকে একটু ওই নিয়মেই করায় দেন, এফ এস কস থিটা আমি এই নিয়মেই করতে চাই, তার জন্য সমস্যা নাই। ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস কস থিটা। এফ কত ভাইয়া? 10। এস কত? 3। কস কত? দেখেন বল যেদিকে সরণ একই দিকে, তাই না? বল এবং সরণ দুইটা একই দিকে, তাহলে অন্তর্গত কোণ কত? 0। তাহলে 10 ইন্টু 3, কস 0 কত? 1। 10 কে 3 তার সাথে আবার 1, এত বড় গুণ আপনারা পারবেন বলেন? ক্যালকুলেটর নেন সবাই, ক্যালকুলেটর নিয়ে গুণটা করে ফেলেন, দেখবেন গুণ করলে আপনার এটাই আসবে। তো আমরা যেই নিয়মেই করি না কেন অ্যান্সার কিন্তু আমার 30 জুল। এবং এরই সাথে আমরা কিন্তু প্রথম প্রবলেমটা করে ফেললাম। এখন আমরা কি করব? এখন একের পর কত আসে কেউ বলতে পারবেন? একের পর কত? একের পর আসে 2। ঠিক আছে, এখন আমরা 2 নাম্বার অঙ্ক করব। 2 নাম্বার অঙ্ক কি? 2 নাম্বার অঙ্ক হচ্ছে ঠিক আগের অঙ্কটাই। 2 নাম্বার অঙ্ক হচ্ছে ঠিক আগের অঙ্কটাই। এবার প্রশ্ন হচ্ছে বস্তুর ওজন দ্বারা কৃত কাজ একের পর আসে দোয়া, এই তো বুঝে সাহারা। হ্যাঁ, ও অনেক ভালো পড়াশোনা করে আসে প্লে কেজি নার্সারিতে থাকতে। একের পর মনে হয় ভাইয়া অনেকগুলা শূন্য। হ্যাঁ, একের পর 2 কেমনে হইলেই তো নুসরাত, ও খুব বড় সায়েন্টিস্ট হবে। হ্যাঁ, ও খুব প্রতিটা জিনিস কিন্তু চিন্তা করছে একের পর 2 কেমনে হইলো। একের পর তো 1.001ও হইতে পারতো। হ্যাঁ, একের পর 2 কেমনে হইলো, এটা খুব কঠিন চিন্তা ভাবনার মতো বিষয়। এনিওয়েজ
বল আছে, সরণ আছে, সবই সেম, কিন্তু আমাকে জিজ্ঞেস করছে বস্তুর ওজন দ্বারা কৃত কাজ কত। তো আমরা ওই যে আহ, থাকে না বিয়ে বাড়িতে গেলে খাবার দিলেই ফার্স্টে মানুষ শুরু করে দেয়, আজকে রাতে হচ্ছে বিয়ের দাওয়াত আছে, সকাল থেকে নাস্তাও করে নাই, দুপুরে তো খাওয়ার পরের কথা, যে খাইতেই হবে, বিয়ের দাওয়াত আছে না, উসুল করতে হবে। দেখা গেছে যে প্রথমে কি দেয়, ওই যে কমিউনিটি সেন্টার ওয়ালা ওরাও খুব চালাক। ওরা প্রথমে এমন জিনিসই দেয় যেটা হচ্ছে একটু কম দামা, বা হচ্ছে যেটা হচ্ছে মানে খাইলে হচ্ছে আপনি মানে বেশি খাইলে ওদের লাভ হবে, মানে যেটা প্রাইসি জিনিস, যেটা হচ্ছে কস্টলি জিনিস, ওই আইটেমটা একেবারে লাস্টে দেয়। তো যারা গাধা, যারা বোকা, তারা কি করে, তারা হচ্ছে যা পায় সামনে ঠাস করে ওইটার উপর ঝাঁপায় পড়ে। লাস্টে কি দেয়, মুরগির রোস্টটা দেয়। গরুর মাংস কি লাস্টে আসে, তাই না? তো এই যে এরকম আপনাদের ক্ষেত্রেও হয় যে এই যে কৃত কাজ কত, কৃত কাজ দেখলেই কি আপনারা ঝাঁপায় পড়েন, ভাই ডাব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস, তাই না? এফ কত, এফ হচ্ছে 10, এস কত, এস হচ্ছে 3, গুণ করলে কত হয়, 30 জুল। হ্যাঁ, অঙ্ক তো হয়ে গেছে, না অঙ্ক তো হয়ে গেছে, তা তো অবশ্যই। কিন্তু কি হয়েছে, অঙ্কটা, অঙ্কটা হচ্ছে ভুল হয়েছে, অঙ্কটা ভুল হয়েছে, এইভাবে হবে না। কেন হবে না? আপনাকে বলছে ওজন দ্বারা কৃত কাজ কত। তো অলওয়েজ মাথায় রাখবেন, বল, ত্বরণ, কস থিটা। এখন আপনার ওজনটা কোন দিকে কাজ করতেছে আপনি একটু চিন্তা করেন। আপনার ওজন কাজ করে অলওয়েজ নিচের দিকে, ওজন কাজ করে নিচের দিকে। ওজনকে তো আপনি কি বলবেন, ওজন হচ্ছে mg, বলের জায়গায় আপনি লিখতে পারেন mg। সরণ কত, সরণ হচ্ছে আপনার 3 মিটার। এবার আপনি আসেন কজ, কজের ভিতরে আপনি কি লিখবেন, আপনার বলটা কাজ করতেছে mg হচ্ছে নিচের দিকে, আর আপনার সরণটা হচ্ছে সামনের দিকে। মধ্যবর্তী কোণ কত, 90 ডিগ্রি। তাহলে আপনি কজের ভিতর বসাবেন 90। তো এখানে 3mg ইন্টু কজ 90 কত, 0। তো এটা আপনি ক্যালকুলেটর হাতে নিয়ে পাবেন যে এটা 0-র সাথে গুণ করলে অ্যান্সারটা 0 হবে। তো আমার ক্যালকুলেটর ছাড়াই হয়ে যায়, তো এটা আসলে অ্যান্সারটা 0। ওকে, তো বস্তুর ওজন দ্বারা কৃত কাজ অ্যান্সার হবে হচ্ছে 0। আমরা তাহলে 2টা প্রবলেম করে ফেললাম। দ্যাট মিন্স আমাদেরকে বল দেওয়া থাকলেই হচ্ছে যে আমরা লাভ দিব না, আমরা রোস্ট দেখলেই আর কি ঝাঁপায় না পড়ে মানে দেখবো যে পরবর্তীতে কি কি আইটেম আছে, সবগুলো আইটেম জেনে তারপর আর কি ওই অনুযায়ী খাবো। তো আমরা বল দেখলেই ঝাঁপায় পড়বো না, কোন বল দ্বারা কৃত কাজ সেটা চিন্তা করব, তারপর হচ্ছে বসাবো। 2 নাম্বার পর্যন্ত চলে গেল, তাই না? এবার আসেন আমাদের 3 নাম্বার প্রবলেম। তো আমাদের পরের প্রবলেমটা হচ্ছে 5 কেজি ভরের একটা বস্তু আছে, ওইটাকে বাঁকানো তলে 50 মিটার উঠাতে হবে, কৃত কাজ কত হবে? ঠিক আছে। ও, ইন্দোনেশিয়ানে 2 মানে দোয়া, সাহারা। সাহারা ইন্দোনেশিয়া থেকে আমাদের ক্লাস করতেছে, সেই তো। আমি একদিন জানতাম শুধু বাংলাদেশ থেকে ক্লাস করে। এখন হচ্ছে যে আমরা ইন্দোনেশিয়া থেকেও স্টুডেন্ট পাচ্ছি, গ্রেট গ্রেট। স্মরণের কোনো দাম নাই, স্মরণের কোনো দাম নাই, স্মরণের দাম আছে, কেন দাম থাকবে না? ঠিক আছে। মোহাম্মদ তোহা বলছে আগেরটা বুগি নাই, তাই না? আগেরটা বুগের নাই কেন, যে বলছি যে ও এখনো রোস্টের মধ্যে পড়ে আছে, ও এখনো পরের গরু খাসির দিকে ও এখনো ফোকাস করতে পারে নাই। তো আপনার অলওয়েজ যখন কৃতকাজ হিসাব করতে হবে তখন কোন বল দ্বারা, বলটা এখানে বলেই দিছে ওজন দ্বারা, ওজন কোন দিকে কাজ করে, ওজন তো সবসময় নিচের দিকে কাজ করে। তো ওজন হচ্ছে বলটা নিচের দিকে, ত্বরণ হচ্ছে আপনার সামনের দিকে। বল এবং সরণ বসাইলেন, কিন্তু যখন আপনি কাজ হিসাব করবেন কোন বল দ্বারা, সেই বলটা ইউজ করতে হয়। সরণ বসাইলেন, অ্যাঙ্গেলটা বসাইতে হবে। তো বল অ্যাজ ইট ইজ, সরণের মানটা বসাইলাম cos থিটা।
বল এবং সরণের অন্তর্গত কোণটাকে হচ্ছে থিটা বলে। তো অ্যাঙ্গেলটা পাইলাম 90, cos 90 0। তো কোনো কিছুকে 0 দ্বারা গুণ করলে গুণফলটা 0 হয়, এই কারণে কাজটা শূন্য ছিল। এবার আসেন ৩ নাম্বার প্রবলেম, এখানে কৃতকাজ কত? দেখেন এখানে কিন্তু প্রশ্নে কোথাও বলে নাই। তো আমাদের মাথায় একটা চিন্তা হইতে পারে না যে ভাইয়া কোন বল দ্বারা কাজ? কোন বল দ্বারা কাজ? তো এখন একটু চিন্তা করেন, আপনাকে প্রশ্নে কিছুই বলে দেয় নাই যে কোন বল দ্বারা কাজ। যখনই আপনি দেখবেন বাঁকানো পথে উপরে উঠতে হবে, কিন্তু আপনাকে প্রশ্নে বলা নাই যে কোন বল দ্বারা কাজটা হবে, তখন আপনি বাই ডিফল্ট চিন্তা করবেন বস্তু যখন তলকে নিচের দিকে ধাক্কা মারে, তল কি সমান পরিমাণ একটা প্রতিক্রিয়া ফেরত দেয়। এই প্রতিক্রিয়া বলটার মান হয় হচ্ছে mg, বস্তুর ওজনের সমান। কি বললাম ভাইয়া? বস্তু যখন কোন একটা তলের উপর থাকে, সে তো তার পুরো বডিটার যে ওজন, ওই ওজনটা দিয়ে মাটিকে বা সিঁড়িকে বা মইকে ধাক্কা মারে। মই বা মাটি বা সিঁড়ি কি সমান পরিমাণ একটা প্রতিক্রিয়া দেয়। তো ওই প্রতিক্রিয়া বল দ্বারা কৃত কাজ কত সেটা হচ্ছে আপনাকে হিসাব করতে বলছে। এখন তাহলে আসেন আমরা যদি সলিউশনে যাই, আমরা জানি কি W is equals to F S cos থিটা। এখন আসেন বলের মান কত? বলের মানটা হচ্ছে mg। mg কত? 5 ইন্টু 9.8। আচ্ছা আমরা না হয় এইভাবে লিখি, mg ইন্টু s ইন্টু cos থিটা। এখন mg কত? m হচ্ছে 5 কেজি, g কত? 9.8 গেল। সরণ, সরণ কত মিটার গেছে আমি? 50 মিটার। ইন্টু cos, কজের ভিতরে অ্যাঙ্গেলটা কত হবে কেউ বলতে পারবেন? কজের ভিতরে অ্যাঙ্গেলটা কি 30 হবে? অ্যান্সার হচ্ছে না, অ্যাঙ্গেলটা 30 হবে না। অ্যাঙ্গেলটা কত হবে দেখেন, আপনার এই দিকে হচ্ছে বল আর এই দিকে হচ্ছে সরণ, তাহলে তাদের অন্তর্গত যে কোণ এইটা হচ্ছে থিটা। এইটা যদি 30 হয় এটা কত হবে? 60। তাহলে অ্যাঙ্গেলটা হবে 60 ডিগ্রি। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কত? আমরা পাচ্ছি হচ্ছে এই পুরাটা গুণ করে আমাদেরকে দেখতে হবে কত আসে। 5 ইন্টু 9.8 ইন্টু 50 ইন্টু cos 60, আমাদের অ্যান্সার আসে 1225 জুল। আমাদের অ্যান্সার 1225 জুল। ঠিক আছে? আমার সাথে অনেকে বলছে 60 ডিগ্রি, গ্রেট। তাহলে যারা যারা বুঝছেন তাদেরকে কংগ্রেচুলেশনস, যারা যারা বুঝে নাই তাদেরকে ডাবল কংগ্রেচুলেশনস। এই যে আপনি বুঝেন নাই, এটাই তো আপনার জন্য একটা পজিটিভ দিক যে হ্যাঁ একটা নতুন অঙ্ক। মানে অনেকে আছে না বুঝেই বলে বুঝছি, আপনি বুঝেন নাই, আপনার কাছে কিছু একটা খটকা লাগতেছে। তো ভাইয়ার দায়িত্ব আপনার মনের মধ্যে থাকা এই খটকাটা দূর করব। এই খটকাগুলো যদি দূর করতে পারেন তাহলে কিন্তু আপনি ফিজিক্সে আগায় যাবেন, নতুন প্রবলেম দেখলে আপনার মাথা কাজ করা শুরু করবে। তো কৃত কাজ কি? এফ এস কস থিটা। প্রথমে আপনি যে প্রবলেমটায় পড়বেন, ভাই এখানে তো আমার সরণটা জানি, সরণটা 50, সেটা নিয়ে কোনো টেনশন নাই। কস থিটাটা এখানে 30 ডিগ্রি কিছু একটা দেওয়া আছে, ওইখান থেকে বের করা যাবে। বল আমি কোনটা নিব? যদি প্রশ্নে আপনাকে এই ধরনের মই বেয়ে উপরে উঠতেছে, বাঁকানো তলে উপরে উঠতেছে বা সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে এরকম কেস যদি থাকে, বল হবে হচ্ছে অলওয়েজ বস্তুর ওজন যেটা, ঠিক তার বিপরীতে যে ওজনের প্রতিক্রিয়া বল। বস্তু ওজন কি নিচের দিকে ধাক্কা মারে, বস্তু তার ওজন দিয়ে মাটিকে নিচের দিকে ধাক্কা মারে, ঠিক তার বিপরীত দিকে মাটি বস্তুকে উপরের দিকে ধাক্কা মারে। ওই যে মাটি বস্তুকে উপরের দিকে যে বলটা দিয়ে ধাক্কা মারে ওজনের সমান mg, এই বলটার কারণেই বস্তু উপরে উঠে। তো কিছু বলা না থাকলে বাই ডিফল্ট আমরা mg বলটা উপরের দিকে যেটা কাজ করে সেটাকেই এখানে কৃত কাজের জন্য প্রয়োজনীয় বল হিসেবে কল্পনা করে নিতে হবে, এটা বাই ডিফল্ট। তো ওই বলটা mg আমি বসাইলাম, ত্বরণ তো দেওয়াই আছে, cos থিটাটা বসাইতে হবে। তো mg, m 5 কেজি, g 9.8, এখানে s 50 দেওয়া ছিল। cos থিটা, থিটা মাথায় রাখবেন, থিটার পরিচয় হচ্ছে অলওয়েজ, থিটার পরিচয় হচ্ছে অলওয়েজ বল ও ত্বরণের মাঝের কোণ। ঠিক আছে? এখন আমার এখানে বলটা কোন দিকে কাজ করতেছে? উপরের দিকে। বল কাজ করতেছিল উপরের দিকে, ত্বরণটা কাজ করতেছে কি এই দিকে, বাঁকানো দিকে। তাহলে তাদের অন্তর্গত কোণ হইতে হইলে তাদের আদি বিন্দুকে একই জায়গায় থাকা লাগবে, একই জায়গায় আছে। তাহলে এখন তাদের মাঝে যে কোণটা, এইটা হচ্ছে 30 ডিগ্রি ছিল এইটুকু, তাহলে বাকিটুকু কত? 60 ডিগ্রি। এই কারণে 60 বসাইছি।
তাহলে এবার কি ক্লিয়ার? এবার আশা করি 9.8 কই থেকে আলো 9.8 9.8 না 9.8 হ্যাঁ? ও হচ্ছে মানে হুম, কি বলবো? অসাধারণ প্রশ্ন করছে যে ভাইয়া এই যে জি এর মান 9.8 এটা আপনি কোত্থেকে বললেন? এটা আসলেই টাফ। আমি জানি যে জি এর মান যে 9.8 হয় এটা কিন্তু আসলে আপনাদের পারার কথা না। এটা পারতে হলে আপনি পিএইচডি-টিএইচডি করবেন, হ্যাঁ? বা হচ্ছে আরো বেশি কিছু। তারপরেই না আপনি জানবেন যে জি এর মান 9.8 আসলে ইন্টার এর মধ্যে আপনি 9.8 আসলে আমার ভুল হইছে। আপনাদেরকে বলা উচিত ছিল যে জি এর মান আসলে এখানে 9.8 এটা আপাতত ধরে নেন এইভাবে হয় আরকি। ঠিক আছে? তো আমরা প্রবলেম নাম্বার ৩ এটা করে ফেললাম। এবার আসেন আমরা প্রবলেম নাম্বার ৪ এ যাই। হুম, ৪ নাম্বার প্রবলেম কি বলছে? কাছাকাছি টাইপের প্রবলেম। আমাদের এনাম ভাই তো উনি হচ্ছে আস্তে এই সিঁড়ি দিয়ে উপরে উঠবে। হুম? তো উপরে উঠতে কৃত কাজ কত? এটা হচ্ছে আমাকে জিজ্ঞেস করছে। তো আমরা আসলে একটা জেনারেল অ্যান্সার বের করতে চাই। জেনারেল অ্যান্সার কিরকম? খেয়াল করেন আমাকে একটা মানুষের ভর দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে। কালার চেঞ্জ করেন। এখন কালার কিভাবে চেঞ্জ করব বলেন? মানে কুষ্টিয়া রোনালদো বলছে। এখন রোনালদো ধরেন হচ্ছে এখন আগে সাদা কালারের জার্সি পড়তো, হ্যাঁ? এখন উনার পারফরম্যান্স মানে ইনক্রিজ হওয়ার কারণে এখন হলুদ কালারের জার্সি পড়ে। না আমি কি চাইলেও বলেন উনাকে আবার সাদা কালারের জার্সি রিয়াল মাদ্রিদ এটা পড়াইতে পারবো? এটা পসিবল না। তাই না? ওরে নোবেল দেন স্যার। হ্যাঁ? নোবেল আসলে আমি দিয়ে দিছি মন থেকে। মনের নোবেলই বড় নোবেল। ঠিক আছে। ওকে। তো আমাদের এইটা একটা বাঁকানো তল। বাঁকানো তল দিয়ে উপরে উঠতেছে। তো কৃত কাজের সূত্র। কৃত কাজ কত? এটাই হচ্ছে আমাদের প্রশ্ন। ঠিক আছে? এখন আসেন আমরা এটার সলিউশনে যাই। কৃত কাজ আমরা কি জানি? কৃত কাজের সূত্র আমরা জানি ভাইয়া W is equals to Fs cos থিটা। আচ্ছা, এখন বললাম যে ভাইয়া যদি আমাকে আগে থেকে বলা না থাকে কোন বল দ্বারা তাহলে বাঁকানো তলের ক্ষেত্রে অলওয়েজ আমরা বল হিসেবে কোনটাকে নিব? অলওয়েজ আমরা বল হিসেবে চুজ করব যেটা সেটা হচ্ছে আমার এই যে ওজন জনিত যে বলটা এটাই হচ্ছে আমার জন্য এই ক্ষেত্রে প্রযুক্ত বল। ওজনের বিরুদ্ধ যে বলটা প্রতিক্রিয়া বলটা সেটাই হচ্ছে আমার জন্য বল mg। আচ্ছা ইনটু আপনি দিলেন কি s ইনটু থিটা। এখন আপনি যদি এই থিটাটা বসান তাহলে কিন্তু ভুল হবে। আপনার জন্য থিটা হবে কোনটা ভাইয়া? আপনার জন্য থিটা হবে হচ্ছে এই অ্যাঙ্গেলটা। এইটা হবে হচ্ছে আপনার জন্য থিটা। কারণ কি? বল হচ্ছে এই দিকে, ত্বরণ হচ্ছে আপনার এই দিকে। তাদের অন্তর্গত কোণ। অর্থাৎ এই দিকে যদি আপনার বল হয়, এইটা হচ্ছে আপনার বল, এইটা হচ্ছে আপনার ত্বরণ। তাহলে তাদের অন্তর্গত এই যে থিটা প্রাইম এটাই হচ্ছে আপনার এখানে বসবে। তাহলে আপনি বসাবেন cos আর এখানে অ্যাঙ্গেলটা হবে হচ্ছে আপনার থিটা প্রাইম। তাহলে আপনি একটু খেয়াল করে দেখেন। এবার আমরা ২ টা কাজ করতে পারি। mg ইনটু s cos থিটা প্রাইম এটার জায়গায় কি আমরা লিখতে পারি 90 মাইনাস থিটা? কারণ দেখেন এই থিটা প্রাইম এবং থিটা আমরা এইভাবে বলতে পারি না যে থিটা প্লাস থিটা প্রাইম দুইটা মিলে কত 90 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি শুধু থিটা হচ্ছে 90 বা শুধু থিটা প্রাইম যদি চিন্তা করি এটা হচ্ছে 90 মাইনাস থিটা। তাহলে ওইটাই যদি এখানে বসাই এবার আরেকটা অলিম্পিয়াড লেভেলের প্রশ্ন চলে আসছে আমাদের সামনে। সেটা হচ্ছে যে ভাইয়া
cos 90 মাইনাস থিটা, cos 90 মাইনাস থিটা এটা কত? সাইন থিটা। এটা কি আপনারা জানেন বলেন তো? এই যে রাইসা জানে, তারপর হচ্ছে যে আহ আরেকজন জানে, নাদিয়া জানে, মমিনুর জানে, ওরা কিন্তু অলিম্পিয়াড পাওয়া স্টুডেন্ট, সরি অলিম্পিয়াড কোপানো স্টুডেন্ট সব। ওরা cos 90 মাইনাস থিটা ইকুয়াল টু সাইন থিটা আগে থেকেই জানে। এবার দেখেন আরেকটা মজার জিনিস, এই এস সাইন থিটা এইটাকে একত্রে আমি এইচ লিখতে পারি। কিভাবে লিখতে পারি খেয়াল করেন, এই যে এই ত্রিভুজে চিন্তা করেন তো, এই ত্রিভুজে এইচ বাই এস চিন্তা করেন, লম্ব বাই অতিভুজ, এইটা মানে কি সাইন থিটা। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি কি, এইচ হচ্ছে এস সাইন থিটা। এইচ হচ্ছে কি ভাইয়া? এস সাইন থিটা। তাহলে আমরা এই অস্বাভাবিক জিনিসটা কিন্তু আমরা স্বাভাবিক আকারে বের করে ফেললাম, যে আমার এস ইন্টু সাইন থিটা সেটা হচ্ছে লম্ব বাই অতিভুজ মানে সাইন থিটা। তাহলে শুধু লম্বটা হচ্ছে এস ইন্টু সাইন থিটা। ঠিক আছে, এমজি বাঁকা হবে, কে বলছে এটা? ডক্টর আকাশ সাহা। ভাই আপনি যদি এভাবে ডাক্তারি করতে থাকেন রোগী কিন্তু একটাও বাঁচবে না। আপনার বলছেন এমজি বাঁকা হবে, এমজি যদি বাঁকা হয়, বুঝতেছেন আপনি গ্র্যাভিটি মানে পৃথিবীর গ্র্যাভিটিকে বাঁকায় দিছেন। আমি বুঝলাম আপনি ডাক্তার, আপনাকে আমি সম্মান করি, কিন্তু তাই বলে আপনি ওজনকে বাঁকায় দিবেন, এটা ঠিক না ভাই। আপনি এভাবে ডাক্তারি করতে থাকলে অনেক মানুষের জীবন নিয়ে টানাটানি করবে। পরে মানুষ কিন্তু বলবে যে ও শুভ ভাইয়ার ক্লাস করছিল, ডাক্তার হইছে, তো ও ফিজিক্স বুঝে না, তাহলে কেমনে হবে, তাই না? ওকে, তাহলে সব বস্তুরই তো, একজন জিজ্ঞেস করছে ভাইয়া সব বস্তুরই তো ওজন নিচে দিয়ে কাজ করে, এনাম ভাইটাই উল্টা কেন? উনি শিখর ভিপি এই জন্য ওনার ওজন উপরে দিয়ে কাজ করে? না ভাইয়া, শিখর ভিপি হওয়ার কারণে না, ওনারও এনাম ভাইয়ের 120 কেজি হোক আর 150 কেজি হোক যেটাই হোক না কেন, এনাম ভাইয়ের ওজনও নিচের দিকেই কাজ করে। ঠিক আছে, কিন্তু এখানে আমরা ওজন দ্বারা কৃত কাজ বলতেছি না। ওজন হচ্ছে মাটিকে অ্যাপ্লাই করলে মাটিকে ওজনের সমান পরিমাণ একটা প্রতিক্রিয়া দেয়। ওই যে আপনারা 1900 কটকটি সালে সরি 2000 কটকটি সালে শিখছিলেন না, যে 2024 সালে আপনাদেরকে শিখাইছিলাম ভাইয়া, যে প্রতিটা ক্রিয়ারই সমান এবং বিপরীত কি প্রতিক্রিয়া থাকে। তাহলে এনাম ভাই যদি মাটিকে 120 কেজি ওজন দিয়ে ধাক্কা মারে, মাটিও কি ওনাকে 120 কেজি ওজন দিয়ে উপরের দিকে প্রতিক্রিয়া দিবে। ওই প্রতিক্রিয়া বলটার কারণেই বস্তু উপরে ওঠে। ঠিক আছে, এখন দেখেন এমজিএইচ, এই যে কৃত কাজের একটা ফর্মুলা আপনাদেরকে দেখাইলাম, এইটা চাইলে আপনি মাথায় রাখতে পারেন, যে একটা বস্তু যখন উপরের দিকে উঠে, একটা বস্তু যখন উপরের দিকে উঠে তখন তার কারেসপন্ডিং কৃত কাজটা হয় হচ্ছে ডাব্লিউ ইকুয়ালস টু এমজিএইচ। ঠিক আছে, তাহলে আমরা আলটিমেটলি কি বুঝতে পারলাম, এই সকল জিনিস থেকে আমরা কখনো কখনো ডাব্লিউ ইকুয়ালস টু এফএস ইউজ করব, কখনো কখনো এফএস কস থিটা ইউজ করব, কখনো কখনো হচ্ছে আমাদের এফটাকে আলাদা করে বের করা লাগবে। আবার বস্তু যখন এরকম একটা হাইট লেভেল থেকে আরেকটা হাইটে উঠে, ওজনের বিপরীত বল দ্বারা মানে ওজনের প্রতিক্রিয়া বল দ্বারা যখন কাজ হয়, তখন আমাদের যদি কতটুকু হাইট উপরে উঠছে, এখান থেকে এখানে কতটুকু হাইট উপরে উঠছে সেটা জানা থাকলেও আমরা জাস্ট ওজনকে হাইট দ্বারা গুণ করে দিলেও কিন্তু আমরা কৃত কাজটা পেয়ে যাব। ওকে, তাহলে এই ছিল আমাদের 4 নাম্বার প্রবলেম। আমরা এবার একটু 5 নাম্বার প্রবলেমের দিকে যেতে ইচ্ছুক। তো 5 নাম্বার প্রবলেমের দিকে যাওয়ার আগে আমরা একটু চিন্তা করি তো, এফ, এফ কি ভাইয়া? এফ এস এরা কি ভেক্টর রাশি না? এরা হচ্ছে ভেক্টর রাশি। এখন ডাব্লিউ এটা কি? ডাব্লিউ একটা স্কেলার। ডাব্লিউ একটা স্কেলার কেন? ডাব্লিউ মানে কি কৃত কাজ, মানে একটা জিনিস করতে আপনার কতটুকু শক্তি খরচ হয়েছে সেটাই তো কাজ। এখন এই কাজের কিন্তু কোনো নির্দিষ্ট দিক নাই। ঠিক আছে, কাজের কিন্তু নিশ্চয় কোনো দিক নাই। ফাতেমা বলছে যে ভাইয়া থিটা বুঝতেছি না। থিটা কি? থিটা হচ্ছে বল এবং সরণ তাদের অন্তর্গত কোণ। বলটা কোন দিকে ছিল? উপরের দিকে। সরণটা কোন দিকে ছিল? এই দিকে। তাহলে তাদের অন্তর্গত যে কোণটা সেটা কি? থিটা প্রাইম, নট থিটা। কারণ আমাকে অলওয়েজ চিন্তা করতে হয় বল এবং সরণ তাদের অন্তর্গত কোণ কত। তাহলে তাদের অন্তর্গত কোণ থিটা প্রাইম ছিল, তাই আমি থিটা প্রাইম বসাইছি। এবার আমি খেয়াল করে দেখলাম এই থিটা প্রাইম এবং থিটা দুইটা মিলে 90। তাহলে শুধু থিটা প্রাইম আমরা কত বের করছি? 90 মাইনাস থিটা। তাহলে থিটা প্রাইমের মানটা এখানে বসাই দিছি, cos 90 মাইনাস থিটা সাইন থিটা হয়েছে সেটা বসাইছি, এস সাইন থিটাটা এইচ এর সমান সেটা বসাইছি। এভাবে হচ্ছে চলে আসছে। ঠিক আছে, ওকে। 2000 কটকটি সাল মানে কি? 2000 কটকটি সাল মানে 2024 সাল। আপনাদেরকে ক্রিয়া প্রতিক্রিয়া সমান বিপরীতমুখী 2024 সালে আমি আপনাদেরকে নিউটন মেকানিক্স পড়াইছিলাম না? তো এত তাড়াতাড়ি ভুলে গেলেন? থাকে তো এরকম।
যে মানে থাক আর না বলি, সমস্যা নেই। এইচটা কিভাবে আসলো? এইচটা ভাই উপর থেকে চলে আসছে। এমনে চলে আসছে। ম্যাথ করলেন ভাইয়া? হ্যাঁ ভাইয়া ম্যাথ করলাম। ভাইয়া একটা গ্যাপ হয়ে গেছে। এখন কিভাবে কভার করা যায়? আপনার যখন গ্যাপ হয়ে যাবে, তখন আপনি কিভাবে কভার করবেন? গ্যাপ হয়ে গেলে গ্যাপটা যদি বাড়ে আপনাকে ভিতরের দিকে বেশি যাতা দিতে হবে। বেশি ফোর্স দিবেন। তাহলে গ্যাপটা কমে আসবে। ধরুন গ্যাপ বেড়ে গেছে। এদিকে ভিতরের দিকে ফোর্স দিবেন। গ্যাপ কমে গেছে, বাইরের দিকে ফোর্স দিবেন। এটা নির্ভর করে আপনি কোন দিকে ফোর্স দিচ্ছেন, কিভাবে ফোর্স দিচ্ছেন। এইটা অনুযায়ী আপনি গ্যাপটা কম বেশ করতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। এবার দেখেন, এইগুলো হচ্ছে ভেক্টর আর এটা হচ্ছে স্কেলার। আর গ্যাপ যাদের বেশি হয়ে গেছে তাদের জন্য একটা বড় ব্যাপার, যেটা হচ্ছে আমরা অলরেডি অনেকগুলো ভিডিও বানাচ্ছি এবং ইনশাল্লাহ ভাইয়ার পক্ষ থেকেও আপনাদের জন্য কিছু সাজেশনাল ভিডিও থাকবে, যে আমাদের যারা হচ্ছে পিছিয়ে পড়ছি অলরেডি কিন্তু আপনাদের সবার প্রিয় ম্যাথে সৌরভ বিজয় ভাইয়া, সৌরভ সাহা ভাইয়া, সরি, সৌরভ সাহা ভাইয়া কিন্তু অলরেডি একটা ভিডিও সিরিজ লঞ্চ করতেছে, যেটার মধ্যে আপনাদের এই গ্যাপ গুলো কিভাবে কভার করা যায় সেটা নিয়ে হচ্ছে অনেক ডিটেলস আলোচনা আছে। এফ এস এগুলো হচ্ছে ভেক্টর রাশি, ডাব্লিউ হচ্ছে স্কেলার রাশি। তাহলে আমরা দুইটা ভেক্টরের দুইটা ভেক্টরের গুণ করতেছি, তাই না? দুইটা ভেক্টর কিছু একটা গুণ হচ্ছে। দুইটা ভেক্টরের কোন গুণনে cos থিটা আসে, বা দুইটা ভেক্টরের কি ধরনের গুণ করলে আউটপুট একটা স্কেলার রাশি আসে? কেউ কি বলতে পারবেন? ডট গুণ, এক্স্যাক্টলি। মনে আছে আমরা যখন এরকম করতাম, এ ডট বি করতাম, তখন আসলে কি চলে আসতো? এ বি cos থিটা। দুইটা ভেক্টর ডট গুণ করে আমরা আউটপুট একটা স্কেলার রাশি পাইতাম। এটা কি হইতো? একটা স্কেলার হইতো। তাহলে আমরা দেখেন, এফ এবং এস দুইটা ভেক্টরকে ডট গুণ করলে কি একমাত্র এফ এস cos থিটা চলে আসে। তাহলে আমরা এটাও বলতে পারি যে ভাই আমাদের কৃত কাজটা আসলে বল এবং সরণ, এই দুইটার ডট গুণ ফল। ওকে, তাহলে এটা একটা নতুন জিনিস আমরা জানলাম, কৃত কাজ হচ্ছে বল এবং সরণ দুইটার ডট গুণ ফল। এবার তাহলে আমরা প্রবলেম নাম্বার 5-এ যাব। P5 P5-এ আমরা কি দেখব? P5-এ আমরা দেখব f equals to 2i plus 3j minus 6k বলটি এনাম ভাইয়ের উপর প্রযুক্ত হওয়ায় এনাম ভাই 2,3,5 বিন্দু হতে 6, -2 6, -2, 11 বিন্দুতে চলে যায়। এনাম ভাইয়ের উপর কৃত কাজ নির্ণয় করো। 40 থেকে 45। তো অনেক ভালো একটা প্রবলেম। এনাম ভাইয়ের উপর কৃত কাজ কত? তো আমাদের কোশ্চেনটা একটু আমি বলি, যে একটা বল দেওয়া আছে, এই বলটা এনাম ভাইয়ের উপর প্রযুক্ত হওয়ার কারণে এনাম ভাই এই একটা পজিশন ছিল 2,3,5, ওইখান থেকে 6, -2, 11 বিন্দুতে উনি হচ্ছে চলে যায়। তাহলে এনাম ভাইয়ের উপর কৃত কাজ কত সেটা জিজ্ঞেস করছে। তাহলে আমরা জানি কি W is equals to F ডট S, তাই না? এখন F কত? F ভাইয়া দেওয়া আছে 2i প্লাস 3j মাইনাস 6k দেওয়া আছে। আচ্ছা, এবার এস, এসটা কি? এসটা আমাদেরকে আলাদাভাবে একটু বের করে নিতে হবে। দেখেন তো এইটুকু আপনারা বুঝেন কিনা। এস মানে হচ্ছে শেষ অবস্থান থেকে আদি অবস্থানটা বিয়োগ করতে হয়, আর এফ মানে হচ্ছে ফাইনাল অবস্থান, আর আই মানে হচ্ছে আদি অবস্থান।
তাহলে দেখেন ফাইনাল অবস্থান কত, 6 মাইনাস 2 11, তার মানে 6i মাইনাস 2j প্লাস 11k। এখান থেকে কি করতে হবে, আদি অবস্থানটা বাদ দিতে হবে, 2 3 5, দ্যাট মিনস 2i প্লাস 3j প্লাস 5k। বিয়োগ যদি করি 6 থেকে 2 গেলে কত, 4i, মাইনাস 2 থেকে মাইনাস 3 গেলে মাইনাস 5j, 11 থেকে 5 গেলে প্লাস 6k। তাহলে আমরা সরণ কত সেটা কিন্তু পেয়ে গেলাম। এবার আমাদের কাজ এই সরণটা হচ্ছে এখানে ইনপুট দেওয়া, 4i মাইনাস 5j প্লাস 6k। তাহলে আমরা যদি ডট গুণ করি, আমরা মনে আছে এইরকম শিখতাম যে অনেকে প্রশ্ন করছিল ভাইয়া ভেক্টর ভুলে গেলে কি করব। সমস্যা নেই, ভাইয়া তো সব সূত্র বলেই দিচ্ছি আপনাদেরকে। এ ডট বি আমরা এভাবে লিখতে পারি না, এ এক্স বি এক্স প্লাস এ ওয়াই বি ওয়াই প্লাস এ জেড বি জেড, ডট গুণনে এই ঘটনা ঘটতো। তাহলে এ এক্স বি এক্স এখানে কি এফ এক্স এস এক্স, তাহলে 2 ইন্টু 4, 4 দুগুণে কত হয় 8, 3 ইন্টু মাইনাস 5, তাহলে 3 5 15, মাইনাস 6 ইন্টু মাইনাস 6, মাইনাস 6 ইন্টু 6 গুণ করলে হয় 36। তাহলে 8 8 থেকে আমাদের এগুলা বাদ দিতে হবে, 36 আর 15 41 51, 51 থেকে 8 গেলে থাকে হচ্ছে কত 53, মাইনাস 43 জুল। এই হচ্ছে আমার কৃত কাজ, মাইনাস 43 জুল, এটা হচ্ছে আমার কৃত কাজ। তো আমি একটু গুণ করি, মাইনাস 36, ওকে এক্স্যাক্টলি। তাহলে আমার সাথে সাথে যাদের মিলছে তারা কমেন্টে দেখেন, ওকে আব্দুর রহমানের মিলছে, ওকে। তো আমি মাঝে মাঝে আপনাদেরকে দেখলে অনেক মোটিভেটেড হই। ধরেন এই যে আব্দুর রহমান, ও হচ্ছে মানে অসাধারণ একটা কাজ করছে, এটা থেকে বোঝা যায় যে আপনারা মানে পড়াশোনাকে কত ভালোবাসেন। ওই যে নতুন নতুন মানুষ যখন প্রেমে পড়ে, ছেলেরা বা মেয়েরা যখন প্রেমে পড়ে, থাকে না যে প্রেমিক প্রেমিকার প্রেমিক প্রেমিকার নাম বা প্রেমিকা প্রেমিকের নাম অনেকবার করে হাতে লেখে, খাতায় লেখে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে তাকে রচনা লিখতে দিচ্ছে, গরুর রচনা লেখো। গরুর রচনার মধ্যে তার প্রেমিকের কথা লিখে ফেলছে, প্রেমিকের নাম 10 বার লিখে ফেলছে, হয়তো এরকম। আব্দুর রহমান ওই রকম, ওর যে মাইনাস 43 জন নিচে ওই একটা কমেন্ট করে পুরো ভরাই ফেলছে, মানে কমেন্ট বক্সে শুধু একটাই দেখা যায়, দুইটা লাইন দেখা যায়, একটা হচ্ছে আব্দুর রহমান আর হচ্ছে মাইনাস 43 জন, আব্দুর রহমান মাইনাস 43 আর কিছু দেখা যায় না। হ্যাঁ, তো মানে ও যে এত ভালোবাসা, প্রেমিক প্রেমিকার মধ্যে যে ভালোবাসা প্রথম দেখায়, তার থেকেও হচ্ছে ওর এই ফিজিক্সের এই অঙ্কের প্রতি ভালোবাসা, এই জন্যই কিন্তু অ্যান্সারটা এতবার ধরে লিখছে। ঠিক আছে, ওকে। তাহলে আমরা এই কাজটা সবাই পারলাম। ফার্স্ট আমাদের বলের মানটা দেওয়া ছিল, সরণের মানটা আমরা কিভাবে বের করলাম, ফাইনাল পজিশন থেকে ইনিশিয়াল পজিশন বিয়োগ দিলাম, এখানে আমরা সরণটা পাইলাম, বল এবং সরণ ডট গুণ করছি, এক্স বি এক্স এ ওয়াই বি ওয়াই এ জেড বি জেড, এভাবে হচ্ছে আমরা এই জিনিসটা পেয়ে গেছি। তো আমরা আর 5 মিনিটের মতো হয়তো আনুমানিক ক্লাস করব, তারপরে আমরা প্রবলেমটা এই চ্যাপ্টারের আজকের ক্লাসটা হয়তো এন্ডের দিকে যাব। তো আমাদের পরের প্রবলেম সেটা হচ্ছে P06। আচ্ছা, সাউন্ড তো শুনতে পাচ্ছে ওরা, ওকে। তো আচ্ছা, ভাইয়া আইন জেলাকে দিলাম না কেন, আইন জেলাকে দিলাম না কেন, আইন জেলাকে দিলাম না কেন, ও রিয়া, ও রিয়া হচ্ছে প্রশ্ন করছে আইন জেলাকে দিলাম না কেন। ও আইন শাস্ত্রের কাজ ক্লাস করার পরিবর্তে ভুলে হচ্ছে ফিজিক্সের ক্লাসে ঢুকে গেছে, ওর জন্য এক বালতি সমবেদনা। তো আমরা যেখানে ছিলাম সেখানে হচ্ছে আরেকটা জিনিস আমাদেরকে জানতে হবে, ঋণাত্মক কাজ বা নেগেটিভ ওয়ার্ক, নেগেটিভ অ্যান্ড পজিটিভ ওয়ার্ক। দুই ধরনের কাজ আছে, একটা হচ্ছে পজিটিভ কাজ আর একটা হচ্ছে নেগেটিভ কাজ। পজিটিভ কাজ কখন, ধরেন আপনার একটা বস্তু আছে, আপনি বল প্রয়োগ করলেন, বল প্রয়োগ করার ফলে বস্তু বলের দিকে কিছু দূর সামনে আগাইলো, তো এটা কি ধরনের ক্লাস, পজিটিভ ওয়ার্ক। অথবা আরেকটা সিনারিও আপনি চিন্তা করেন, বস্তুকে আপনি ধাক্কা মারলেন এইরকম একটা দিকে, বস্তুকে আপনি এইরকম একটা দিকে ধাক্কা মারলেন, কিন্তু বস্তু ধরেন এই দিকে চলে গেল, যদিও বস্তু এই দিকে গেছে, কিন্তু আমার যেটা হয়েছে যে বলের দিকে কিছুটা হইলেও সরণ ঘটছে।
বা আপনি এভাবে চিন্তা করেন, আরেকটু ভালো হয়, এইভাবে বোঝাটা আরো সহজ। আপনি ধরেন এই দিকে বল দিচ্ছেন কিন্তু বস্তুটা গেছে হচ্ছে উপরের দিকে, বাঁকানো তল দিয়ে ধরেন চলে গেছে, তাহলে বলের দিকে কিছুটা সরণ ঘটছে। আপনি যদি এখানে উপাংশ টানেন, এখানে উপাংশ টানলে আপনি এই দিকে কিছুটা পরিমাণ সরণ পাবেন, বলের দিকে কিছুটা সরণ পাবেন। তাহলে এই ক্ষেত্রেও কি কৃত কাজটা পজিটিভ। অর্থাৎ বল যদি আপনি প্রয়োগ করেন, বলের দিকেই যদি সরণ ঘটে, তাও কৃত কাজটা পজিটিভ। বা বলের দিকে ডিরেক্টলি না যায়, একটু বাঁকা হবে গেছে, কিন্তু বাঁকা হবে আসলে সে বল যেদিকে সেদিকেই কিছুটা কিছুটা করে আগায় যাচ্ছে, তাও হচ্ছে কৃত কাজটা পজিটিভ। কিন্তু যদি এরকম হয় যে ভাইয়া আমি বল দিছি সামনের দিকে, আমি বস্তুকে এই দিকে বল দিছি, কিন্তু আমার বস্তুটা গ্যাসে হচ্ছে এই দিকে, তখন কৃত কাজটা হচ্ছে নেগেটিভ। তখন কি কৃত কাজটা নেগেটিভ। বল দিছি এই দিকে কিন্তু বস্তুটা গ্যাসে উল্টো দিকে, এটা কি হয় না? অবশ্যই হয়। এটার এক্সাম্পল কি? এটার এক্সাম্পল হচ্ছে এরকম, ধরেন একটা গাড়ি এই দিকে আসতেছিল, ঠিক আছে, ও একটা বেগ নিয়ে আসতেছে। এখন আপনি করছেন কি, আপনি হচ্ছে এইদিকে ধাক্কা মেরে গাড়িটাকে থামানোর চেষ্টা করতেছেন। আপনি গাড়িটা এদিক থেকে আসতেছে, আপনি এদিক থেকে ধাক্কা মেরে গাড়িকে থামানোর চেষ্টা করতেছেন। গাড়ি কি সাথে সাথে থেমে যাবে? না, গাড়ি তো কিছু দূর আগাবে, কিছু দূর আগায় তারপর সে থামবে। তাহলে সরণটা হইলো কোন দিকে? এই দিকে। আপনি বলটা দিছিলেন কি উল্টো দিকে। তো কৃত কাজটা কি? কৃত কাজ হচ্ছে নেগেটিভ। এখানে আপনার কৃত কাজটা হচ্ছে নেগেটিভ কৃত কাজ। তাহলে বল যেদিকে তার বিপরীত দিকে যদি সরণ ঘটে, তাহলে কৃত কাজটা নেগেটিভ হইতে হয়। ঠিক আছে? অথবা আরেকটা কেস আপনি চিন্তা করেন, আপনি ধরেন বল দিছেন এই দিকে, বল দিছেন এই দিকে কিন্তু বস্তু গ্যাসে হচ্ছে এই দিকে, বল দিছেন এই দিকে কিন্তু বস্তু গ্যাসে এই দিকে। এখন আপনি যদি একটা উপাংশ নেন, তাহলে এই দিকে সরণ কত? এই দিকে আপনার এইটুকু সরণ ঘটছে। ধরেন আপনি এখানে নিলেন যে সরণের উপাংশ, আপনি যেদিকে বল দিছেন ওই দিকে যদি যাইতো তাহলে পজিটিভ হইতো, বা ওইটার কাছাকাছি একটা অ্যাঙ্গেলে বাঁকাভাবে যদি যাইতো তাহলেও পজিটিভ হইতো। কিন্তু যখন উল্টো দিকে যায় তখন নেগেটিভ কাজ। বা উল্টো দিকে না, ডিরেক্টলি উল্টো দিকে না যায়, যখন আপনার এমন ভাবে বাঁকাভাবে যায় যেন উপাংশ টানলে উপাংশটা হচ্ছে উল্টো দিকে পড়ে, তখনও এটা কি ধরনের কাজ? তখন ওই কাজটা হচ্ছে আপনার নেগেটিভ কাজ। ঠিক আছে? তাহলে আমরা এই পুরো জিনিসটার ক্ষেত্রে কি কি বুঝলাম? যখন বল যেদিকে প্রয়োগ করছি হয়ে গেল, এই যে বল যেদিকে প্রয়োগ করছি ওইদিকে বস্তু গেলে পজিটিভ কাজ, বা বাঁকাভাবে গেলেও কিন্তু উপাংশটা বলের দিকেই পড়ছে, তাও পজিটিভ কাজ। কিন্তু যখন উল্টো দিকে যায়, বল যেদিকে তার উল্টো দিকে যায়, তখন কৃত কাজটা নেগেটিভ। অথবা এমন ভাবে বাঁকাভাবে যায় যে উপাংশটা বলের বিপরীত দিকে পড়ে, তখনও কৃত কাজটা নেগেটিভ। আরেকভাবে বলা যায়, সেটা হচ্ছে W is equals to F S cos থিটা। থিটা যদি আপনার 90 থেকে বড় 180 পর্যন্ত হয়, তখন কি cos থিটাটা নেগেটিভ। তখন cos থিটা ইকুয়ালস টু নেগেটিভ, আর cos থিটা নেগেটিভ মানে হচ্ছে কৃত কাজটাও কি নেগেটিভ। যদি আপনি সূত্র থেকে বুঝতে চান, আপনার অ্যাঙ্গেলটা যখন হচ্ছে 90 থেকে বড় বা 180 পর্যন্ত হয়, তখন cos থিটার ভ্যালুটা নেগেটিভ, এটা নেগেটিভ সংখ্যা দ্বারা গুণ করলে আপনার কৃত কাজটাও তখন কি আসবে? নেগেটিভ চলে আসবে। ঠিক আছে? ওকে, তাহলে আমরা মোটামুটি শেষের দিকে চলে আসছি, আর 1 মিনিটের মধ্যে আমরা হয়তো এন্ড করব। জিরো ওয়ার্ক কখন আপনার কাজটা শূন্য হয়? অ্যান্সার হচ্ছে থিটা যদি 90 ডিগ্রি হয়, তখন cos 90 কত? 0। তো আপনার W is equals to FS cos থিটা। তো FS cos 90 যদি হয়, তাহলে কৃত কাজটা তখন 0 চলে আসে। কেমন? যেমন ধরেন আপনি বললেন এটা একটা বস্তু, এই বস্তুকে আপনার সামনের দিকে নেওয়া হচ্ছে, বস্তুটার এই দিকে একটা সরণ ঘটলো। বল কি? বল হচ্ছে ওজন।
তাহলে ওজন দ্বারা ডাব্লিউ দ্বারা কাজ, ডাব্লিউ দ্বারা যখন কাজ আপনি লিখবেন তখন আপনার বা হচ্ছে ওজন দ্বারা কাজ যদি আপনি লেখেন সেটা কত আসবে mg ইন্টু এস ইন্টু কস 90, কারণ এখানে অ্যাঙ্গেল কত, অ্যাঙ্গেলটা 90, তো তখন আলটিমেটলি আপনার অ্যান্সারটা 0 চলে আসবে। ওকে, তাহলে আমরা পুরো জিনিসটা সাম আপ করলাম যে কখন পজিটিভ হয়, কখন নেগেটিভ হয়, এবং থিটা যখন 90 ডিগ্রি হয় তখন হচ্ছে আমার কৃত কাজটা শূন্য আসে। নেক্সট দিনের শুরুতে আমরা আরো কিছু এরকম এক্সাম্পল দিয়ে আমরা জিরো কাজের কিছু জিনিস দেখব। আমরা স্প্রিং দ্বারা, গ্র্যাভিটি দ্বারা, সিলিন্ডার উঠাইতে, ইট দিয়ে কৃত কাজ, কুয়াকুপের অঙ্ক, অসংখ্য নতুন নতুন জিনিস দেখব। আজকের ক্লাসে আমরা একেবারেই শেষ দিকে চলে আসছি। আজকের ক্লাসে একেবারেই শেষ দিকে চলে আসছি এবং ক্লাসের শেষে আপনাদেরকে দুই একটা অনুরোধ করে আমরা আমাদের ক্লাসের শেষে চলে যাব। আমাকে অনেকজন বলছেন স্ক্রিনশট নিব, ফাইজুর রহমান এবং কয়েকজন। অবশ্যই স্ক্রিনশট নেওয়ার জন্য ভাই আপনাদেরকে সময় দিচ্ছি 5 সেকেন্ড। 1 2 3 4 5। ওকে, তো আমরা আমাদের এই কোয়ার্টারে আমাদের ক্লাসগুলো অনেকগুলো চ্যাপ্টার থাকবে। চ্যাপ্টারগুলো আমরা পড়বো, পড়ার সাথে সাথে যেটা করব, যেই দিনের পড়াটা ওই দিন শেষ করার চেষ্টা করব। কি কি শেষ করতে হবে? 1 নাম্বার হচ্ছে আপনার ক্লাস লেকচারটা বুঝে বুঝে নিজে একবার নোট করা লাগবে। 2 নাম্বার হচ্ছে ভাইয়ার করানো অঙ্কগুলা মাথায় নেওয়া লাগবে। 3 নাম্বার প্র্যাকটিস বুক থেকে অঙ্কগুলা করে ফেলা লাগবে। 4 নাম্বার বই থেকে, যেই কোনো একটা বই থেকে অ্যাটলিস্ট থিওরিটা পড়ে ওই বইয়ের এক্সাম্পল গুলা পারা লাগবে। তাহলে গুড এনাফ। আর আরেকটু ভালো করতে হলে আপনার অ্যাডমিশনের ওই চ্যাপ্টার থেকে আসা প্রবলেম গুলো সলভ করতে হবে। এইটুকুই, ঠিক আছে? তো আপনারা আপনাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই আমাদেরকে শিখবো জিতবোতে জানাবেন, এবং আমাদের সাথে সামনে এই চ্যাপ্টার থেকে আর কি কি জিনিস জানতে চান সেটাও আমাদেরকে জানাবেন। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।